কেন কৃষ্ণ গ্রহণ করলেন? অনামিকা মাতাজি, হরে কৃষ্ণ, আছে নাকি? এই অসমাপ্ত বিকৃত রূপ কেন কৃষ্ণ গ্রহণ করলেন? শাস্ত্র বলছে, আচার্য বলছে, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, নীলাচলে মহাপ্রভু তুমি জগন্নাথ। জগন্নাথ কেন এই কৃষ্ণ কেন বিকৃত রূপ গ্রহণ করলেন, অসমাপ্ত রূপ গ্রহণ করলেন? অনামিকা মাতাজি। আছো নাকি ক্লাসে? আমরা জগন্নাথ সম্পর্কে, জগন্নাথ পুরী ধাম সম্পর্কে, নীলমাধব সম্পর্কে বিস্তারিত আলোচনা করার সুযোগ পাবো যদি আপনারা 500 টাকা করে বেশি দেন। তাহলে আপনাদেরকে নীলমাধব দর্শন করাবো। নীলমাধব পুরী মন্দির থেকে প্রায় 60-70 কিলোমিটার দুর্গম পথে নীলমাধব দর্শন হবে। নীলমাধব যে অনেকের কাছে দুর্লভ, নীলমাধব দর্শন হয় না। হ্যাঁ, জগন্নাথ রূপে আবির্ভূত হওয়ার পূর্বে, দারু ব্রহ্মরূপে মহানদীতে ঝাঁপ দেওয়ার পূর্বে নীল মাধব রূপে যেখানে অবস্থান করছিলেন, নীল মাধব পাহাড়ে সবরাজ বিশ্বাবসু দ্বারা তিনি সেখানে পূজিত হচ্ছিলেন। এখনো তার উরুদ দিয়ে ফোঁটা ফোঁটা জল পড়ে, ঘামে পড়ার মতন। সে যে দুর্গম এলাকা যেখানে বিশ্বাবসু সবরাজ নীলমাধবের সেবা করতেন, সেখানে তার জামাতা কিভাবে গিয়েছিলেন, এই সমস্ত কাহিনী আলোচনা হবে। আশা করি আপনারা আমার সঙ্গে পুরুষোত্তম স্বামী মহারাজ যেভাবে বর্ণনা করেছেন, তিনি পুরুষোত্তম স্বামী মহারাজ হচ্ছে বাস্তব জীবনে উড়িষ্যাবাসী, উড়িষ্যার সন্তান। এই জন্য তিনি উড়িষ্যার এই পুরীধামের জগন্নাথের লীলা এত সুন্দরভাবে তিনি উপস্থাপন করেছেন, যা আপনাদের অবশ্যই আনন্দ দেবে। আর সবচেয়ে বড় কথা, পুরীবাসীর ভাষা, পুরীবাসীর আচরণ, কৃষ্টি কালচার উড়িষ্যার আর বাংলাদেশের মধ্যে খুব একটা পার্থক্য নেই। ভাষা ওরা যদি বলে আপনি 60% বুঝতে পারবেন। আর পুরীধামে আপনারা যারা গেছেন বুঝতে পারবেন সব বাংলা বলতে পারে সবাই। একটা বাসের হেল্পার থেকে, বাদাম মালা থেকে শুরু করে, রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই বাংলা বলতে পারে। কারণ কি, বাংলার প্রতিবেশী রাজ্য, এত বাঙালি যাওয়া আসা করে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, হোটেল মোটেলের কারণে হোক, এবং প্রত্যেকটা পান্ডা পুরোহিত স্পষ্ট অনর্গল বাংলা ভাষায় কথা বলতে পারে। এটা খুব ভালো লাগে যে আমরা বাংলায় আছি না উড়িষ্যা আছি বুঝতে পারবেন না। অথচ সত্যিকারে উড়িয়া ভাষায় যখন গান টান গাইবে তখন আপনারা কিছুই বুঝতে পারবেন না। যা তাদের কৃষ্টি কালচার। তবে শঙ্কর মনে হয় জন্ম হয়েছে শাখা হাতে উড়িষ্যাতে, কিন্তু সে উড়িষ্যা প্রদেশের কোন নারী শাখা পরে না। এই পর্যন্ত হাতে চুরি পরবে, এক হাত চুরি পরবে, কিন্তু শাখা পরে না। দীপ্তি মাতাজি 100 টাকা শাখার জোড়া। কয় জোড়া নেবেন? বার্গেনিং করতে গেলে 80 টাকা কিনতে পারবেন, এত মোটা মোটা শাখা। সমুদ্র সৈকতে শাখা আর শাখা, শঙ্খ আর শঙ্খ। যদি সৌভাগ্য থাকে অনেকের জীবন্ত শঙ্খ দেখারও সৌভাগ্য হবে, সমুদ্র কুলে যারা নিয়ে আসে জেলেরা। যাক, জগন্নাথের কৃপা থাকলে আমরা অনেক কিছু দর্শন করতে পারবো।
এখানে আছে গাম্ভীরা আছে, কাশী মিশ্রের বাড়ি যেখানে মহাপ্রভু অবস্থান করছিলেন। আর এই কাশী মিশ্র হচ্ছে পুরীর রাজা, তৎকালীন সময় রাজা রাজপুরোহিত। এখানে সার্বভৌম ভট্টাচার্যের গৃহ দর্শন হবে। টুটা গোপীনাথ আছে, টুটা গোপীনাথ হরিদাস ঠাকুরের সিদ্ধ বকুল সেই আবাসস্থল হরিদাস ঠাকুর। দর্শন হবে শ্বেত গঙ্গা, দর্শন হবে নরেন্দ্র সরোবর, নরেন্দ্র সরোবর দর্শন হবে। চটক পর্বত দর্শন হবে, চটক পর্বত। সবচেয়ে আকর্ষণীয় দর্শন হবে স্বর্গদুয়ার। আমি হিন্স দিয়ে যাচ্ছি, আজকে রাস্তায় যাচ্ছি, এখন সবাই এসে গেছেন। আমাদের মনে হয় অনেকে দেরি করে আসছে। মৌসুমী মাতাজি এখন আসলেন, ট্রেন মিস করে গেলে তো সমস্যা। আপনাদের এই যে আমাদের অপর্ণা মাতাজি এখন আসলেন, যদি ট্রেনটা মিস হয়ে যেত, ট্রেন একটু লেটে আসছে খুলনা থেকে, যে কারণে আপনাদের ভাগ্য ভালো। যদি ট্রেন মিস হয়ে যায়, সত্যি আপনারা পুরী ধামে পরিক্রমা যেতে পারবেন না। এখানে সবাই চেষ্টা করবেন 6টার ভিতরে মন্দিরে পৌঁছানোর জন্য। আর আমরা 6:30 থেকে 6:45-র মধ্যে নপাড়া পৌঁছাবো। নপাড়া থেকে আমরা ট্রেনে বেনাপোল, বেনাপোলের ইমিগ্রেশন ছেড়ে আমরা সোজা কলকাতায় দুপুরে পরে ওখানে কিছু খাওয়া দাওয়া হবে। হওয়ার পরে আমরা মানে আমার গুরু ভ্রাতা, খুব বন্ধু মানুষ, ম্যান অফ পশ্চিম মেদিনীপুর, খুব ক্লোজ বন্ধু আমার, উনি আমাদেরকে ফ্রি 3টে পরিবার আমরা তারকায় গিয়েছিলাম দীর্ঘ 1 মাসের জন্য। তার মধ্যে উনি ছিলেন, আমার পরিবার ছিল, আর ছিল প্রেমাঞ্জন প্রভু, ডক্টর প্রেমাঞ্জন প্রভু, মায়াপুরের গৃহস্থ ভক্ত থেকে প্রথম সন্ন্যাসী প্রার্থী, যিনি দুর্গাপুর মন্দিরের দায়িত্বে আছেন এবং ডিবেট করেন, প্রচুর ডিবেট করতে পারেন, শাস্ত্রজ্ঞ, ম্যান অব আসাম। কাজে কাজে যা বলছিলাম, এবার ওখানে দর্শন হবে হরিদাস ঠাকুরের সমাধি মন্দির, যে বালুকা বেলায় হরিদাস ঠাকুরকে গৌরাঙ্গ মহাপ্রভু নিজ হাতে সমাধি প্রদান করেছিলেন। ঠিক তার পাশে আছে ইস্কন মন্দির এবং তার অপোজিটে আছে গৌরীয় মঠ। এইভাবে আমরা অনেক কিছু দর্শন করবো আশা করি। তো জানি না, জগন্নাথ বলে মনে হয় মন্দির রয়ে গেছে। তো আশা করি সবাই এসে গেছেন। আস্তে আস্তে আমি ট্রেনও আসার মতো হয়ে গেছে। আপনারা আমার মনে আর কয়েকজন ভক্ত বাকি আছে। দাদাবাবু গাইড করেন, দেখেন, বা 54 জন এসছে, এখনো তো 10 জন মতো বাকি আছে। হয়তো নাও যেতে পারে, এমন তো হতে পারে। এই যে আমরা 60 জন ক্লাস করি, অনলাইনে অফলাইনে ক্লাস করি, সবাইকে যাচ্ছি না, সুবিধা অসুবিধা থাকতেই পারে। কিন্তু এই টাইমের মধ্যে 54 জন এসে গেছে অলরেডি। আমাদের ভালো একটা ট্যুর হবে আশা করছি। সবাই মানসিকভাবে আমরা পুরী ধাম পরিক্রমা করবো, জগন্নাথ পুরী ধাম। যারা পরবর্তীতে এসেছেন, আমাদের অপর্ণা মাতাজি, আমাদের মৌসুমী মাতাজি সহ, প্রেমা মাতাজি, যারা এসেছেন পরবর্তীতে, তাদের অবগতির জন্য জানাচ্ছি যে সকল বৈষ্ণব ভক্তের অনুরোধে আমাদের যে প্রিয়াঙ্কা মাতাজি আসেন চৌগাছা থেকে, দাদাবাবু একটু নক করতে পারেন চাইলে, আমাদের নিয়মিত ভক্ত। আপনারা শুনে থাকবেন, এই
ইতিমধ্যে শুনে থাকবেন যে ওনার জ্যেষ্ঠ কন্যার বিবাহ হয়ে গেছে গত বুধবারে, সেই কারণে ব্যস্ত থাকতে পারে। তো আমরা ট্রেন এসে গেছে যেহেতু ব্যাগ লাগেজ ঠিক রাখবেন, বেশি ভারী ব্যাগ বহন করবেন না, ট্যুরে সবসময় হালকা ব্যাগ রাখবেন। আর যেহেতু আমরা পারমাত্রিক ট্যুরে যাচ্ছি, এত শাড়ি গহনা বা এত কিছু নেওয়ার প্রয়োজন নেই। ওখানে 100 টাকা 150 টাকায় অনেক সুন্দর সুন্দর কাপড় চোপড় পাওয়া যায়, তাহলে কিনে নেবেন, ব্যাগ খালি নিয়ে যাবেন, ব্যাগটা ভরে নিয়ে আসবেন আসার সময়। পুরীধামে অনেক কিছু কেনার আছে, দেখার আছে। এক একটা মরিচ আছে তার 250 গ্রাম 200 গ্রাম ওজন, এখন মানে আমাদের দেশেও পাওয়া যায় এগুলো। তো এই ট্রেনে সবাই উঠে পড়েন, একই কামরায় উঠবো আমরা সবাই, মাঝামাঝি একটা কামরায় উঠে পড়ি। বেনাপোলের উদ্দেশ্যে আমরা যাত্রা করবো। জয় জগন্নাথ, পুরীধাম যাত্রা কি জয়, পুরীধাম যাত্রাকারী সকল ভক্তের পারমার্থিক মঙ্গল কামনা কি। পিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। আমাদের উত্তম প্রভু সহ অনেক নতুন ভক্ত এসেছেন আজকে আমাদের সঙ্গে। অন্নপ্রভু অনিয়মিত, কখনো আসে কখনো আসে না। তো যাই হোক, যারা এই যে আমাদের কাছের মানুষ সবচেয়ে নপাড়ার মহাকালের মিলন ঘোষ প্রভু ট্রেন মিস করে গেছে প্রায়, হ্যাঁ প্রায় ট্রেন মিস করে গেছিল। মিলন ঘোষ প্রভু, আপনি কি জানেন আমরা ট্রেনে করে এখন পুরীতে যাচ্ছি, নপাড়া ট্রেনে উঠে পড়েছি, ওঠেন শিগগিরি। এত দেরি কেন? তো নতুন ভক্তদের জন্য বলছি, হয়তো অলরেডি আমরা নবদ্বীপ মন্ডল ধাম পরিক্রমা করে এলাম, এসে একদিন বাড়িতে থাকতে পারিনি, এত এত ভালো লেগে গেছে ভক্তদের যে ভাবছিলাম 2-1 সপ্তাহ রেস্ট করবে, সংসার ধর্ম দেখবে, তারপরে আবার যাব। কিন্তু 12 তারিখে আমরা যাচ্ছি রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, জীব গোস্বামী জন্মস্থান দর্শন করতে। কুয়াকাটা বলবো না, কুয়াকাটা আপনাদের সেকেন্ড অপশন, ওটা জাগতিক অপশন। মূলত আমরা এবং অনুপমে 4 মহান ব্যক্তির, 3 জন শুধু গোস্বামী আর একজন গোস্বামীর বাবা, গোস্বামীর ভাই, তাদের জন্মস্থান দর্শন করতে যাব। কুমার দেবের বাড়ি বরিশাল। তার আগে এই কয়দিন রেস্ট নেবে বাড়ি, তা না, এখনই আমাদেরকে পুরীধামে যেতে হচ্ছে। এত আগ্রহ ভক্তদের দেখে আমার নিজের খুব ভালো লেগে গেছে। তাই আমরা এখন ট্রেনে আছি, বেনাপোলের ট্রেনে, ট্রেনও ছেড়ে দিয়েছে। এখন যদি কেউ আসতে চায় তাকে সন্ধ্যা 7টায় জগন্নাথপুরী ধামের ট্রেন, যদি কেউ মিস করে যায় আপনাদের ফোনে বলবেন, তারা যেভাবে বেনাপোল পৌঁছিয়ে ক্রস করে ট্রেনে করে একদম কলকাতায় যাবে। কলকাতা থেকে শিয়ালদা থেকে উপরে উঠে ওই হাওড়া বাস, অ্যাভেলেবেল বাস উঠলেই হাওড়া চলে যাবে, আমাদের সাথে কন্ট্যাক্ট রাখে। আর দেখুন আমার পাশে কেউ আসতে পারছে যে আপনার সঙ্গে গিয়েছিল দেখে সবাই যেতে চায়। এই যে আমাদের চম্পা মাতাজি এসে গেছে ট্রেনে, দৌড় দেন চম্পা মাতাজি, দ্রুত উঠে পড়েন। বাংলাদেশের ট্রেন তো একটু ছাড় ছোড় আছে, ট্রেন স্টার্ট দিতে লাগে 10 মিনিট, থামাতে লাগে 10 মিনিট, কিন্তু ইন্ডিয়ান ট্রেন হলে 30 সেকেন্ড থামে। আর স্টার্ট না হচ্ছে, সুইচ চাপলে সঙ্গে সঙ্গে 60 কিলোমিটার বেগে চলে। ইন্ডিয়ান ট্রেনে কেউ দুঃসাহস দেখাবেন না। হ্যাঁ, আমাদের চম্পা মাতা যেভাবে দৌড়ে উঠলেন ট্রেনে, এইভাবে যেন আর কেউ ওঠার চেষ্টা করবে না, অন্তত ইন্ডিয়ায় গিয়ে। বাংলাদেশের ট্রেন দৌড়িয়ে ধরা যায়, চলন্ত ট্রেন, কিন্তু ইন্ডিয়ায় চেষ্টাও করবেন না কোনোদিন। কেউ আইডি অন রাখবেন না, অনেক ভক্ত জয়েন্ট আছে, শুনতে কষ্ট হবে। আমি মনে হয় আপনাদের একটা জিনিস এই ট্রেনে যেতে যেতে শেখাতে চাই, সেটা হচ্ছে মঙ্গল আরতি কিভাবে ওপেন আর কিভাবে ফিনিশিং দিতে হয়,
অনেক নতুন ভক্ত, তারা নতুন ভক্তি জীবনে এসেছে, মঙ্গল আরতি করতে চায়। তাদের সুবিধার্থে মাঝে মাঝে আমাদের ভোগ লাগানো, মঙ্গল আরতি আরতি করা, এইগুলো দিকে আমাদের দৃষ্টিপাত করতে হবে ট্রেনে যেতে যেতে। বলবো নাকি মঙ্গল আরতি সম্পর্কে? হরে কৃষ্ণ। প্র্যাকটিক্যাল ক্লাস দেবো একটা। মৌসুমী মাতাজি, আমাদের তাপসী, অপরূপা, শতাব্দী, এরকম যারা অনেকে আছেন। সান্দারি মাতাজি কতটুকু শিখছেন আমি জানি না। আমাদের বিথিকা মাতাজিকে পাচ্ছি না ইদানিং। বিথিকা ঘোষ, বিথি ঘোষ মনে হয় সম্মত নাম, জানি না, ওনাকে নেটে পাচ্ছি না। বিপাশা, বিপাশা কি এমন যেন আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছেন দিন। বিপাশা বিশ্বাস, পালপাড়া না গোবিন্দপুর। বিপাশা আছে নাকি? বিপাশা বিশ্বাস, সাধন প্রভুরা কি মঙ্গল আরতি শুরু করেছেন? ভোরবেলা একটু সাধন প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। চলতে থাকুক, প্র্যাকটিস চলতে থাকুক। আমি এখন শীতকাল নেই, গরমকাল নেই, মাঝে মাঝে সুন্দর সময় যেতে এই সময় একটু স্নান করলে শরীরে এত ফ্রেশ লাগে। আর সেদিন দেখছিলাম যেন কোথায় যে ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তের যে বাতাসটা, নির্মল বাতাসটা, অক্সিজেনটা যদি গ্রহণ করা হয়, ওটা স্বাস্থ্যের জন্য অনেক উপদেয়। আর ভোরে স্নান করে যাদের অভ্যাস দেখবেন আমাদের, আমরা স্নান না করে থাকতে পারি না, যেমন মনে হয় যেন কোনো একটা অঘটন ঘটে গেছে। আর তাদের কোনোদিন এই ব্রহ্মমুহূর্তে স্নান করলে কখনো ঠান্ডা লাগে না। স্বাস্থ্যের জন্য খুবই উপদেয় এটা, আবহমান কাল থেকে, হাজার হাজার বছর আগে থেকে। তা যাই হোক প্রভু, ভোরে উঠি, কিন্তু আমি তো হয়তো এখন থেকে ব্যস্ত জীবনটা কিভাবে শুরু করবেন, ভগবানের সেবা লাগাবেন। যেহেতু একটা বয়স এসে যাচ্ছে, তার পরবর্তীতে ক্ষয় প্রাপ্ত হওয়া শুরু হয়ে গেছে আমরা অলরেডি। তারপরে বিনাশ হবে। বিনাশের আগে কিছু করা উচিত, ক্ষয় হয়ে যাওয়ার আগে কিছু করা উচিত। এই জন্য ইয়াং জেনারেশনের প্রতি আমার বেশি আকর্ষণ, যে তাদের এখন সবচেয়ে চমৎকার সময়। এই সময়টা যদি ভগবান কৃষ্ণকে দেওয়া যায়, ভগবান কৃষ্ণ তাদেরকে প্রচন্ড ভাবে রিসিভ করে, যতটা আমাদেরকে রিসিভ করবে না। ইয়াংনেস ভগবান কেন, বিভিন্ন প্রতিষ্ঠান, সরকার, দেশ, কাল, স্বামী স্ত্রী, চাকরি বাকরি, সেবা, সবাই চায় ইয়াংনেসটা। এই জন্য আমরা যে যে বয়সে আছি, এই বয়সটা যেন ভগবানের প্রীতিময়ী সেবায় কাজে লাগানোর সুযোগটা লাগাতে পারি। আর আমাদের পারমাত্মিক ট্যুরের উদ্দেশ্য হচ্ছে ভক্তি জীবনের প্রোগ্রেস, উন্নতি সাধন করা। তার জন্য আমরা ফাঁকে ফাঁকে কিভাবে কোথায় গ্যাপ ল্যাক্স আছে আপনারা বলবেন, আমি মাঝে মাঝে আপনাদের সুযোগ করে দেব প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য। তো দেখুন, মঙ্গল আরতিটা যারা শুরু করতে চাচ্ছেন বা শুনতে চাচ্ছেন, আগ্রহ আছে আশা করি সবার, যেটা আমরা এখানে সবাই ভক্ত, করতে চাই, আগাতে চাই, করছি। যারা করছেন তারাও শুনলে ভুল হবে না, কারণ আমি যখন আমার মতো করে করি, তখন সার্বজনীন হয় কিনা, পঞ্চরাতে প্রদীপের মতো হয় কিনা, আমি ওটা পরখ করে নিতে পারবো। ঠিক আছে? আপনারা কৃপা করে ক্যামেরাগুলো অন করুন। কাউকে না দেখতে পারি কিভাবে আমি প্র্যাকটিক্যাল ক্লাস দেবো? প্র্যাকটিক্যাল ক্লাসও তো আর মানুষে হয় না। তো আমরা চেষ্টা করব আচার্যদের সিদ্ধান্ত অনুযায়ী ঠিক 4:30 সংকল্প দেওয়ার জন্য। আর আমরা যখন 4:30 সংকল্প দেব, 5টা মধ্যে আমাদের 5:05 মধ্যে আমাদের মঙ্গল আরতি, নৃসিংহদেব আরতি, তুলসী আরতি, পরিক্রমা, জলদান, শিক্ষাষ্টকম, দশবিধা নাম অপরাধ শেষ হয়ে যাবে।
আমরা যদি এভাবে শেষ করে 5টা কিংবা 5টা 10-এর মধ্যে জপমালায় বসতে পারি, তাহলে 5:30টায় আমরা যে জব ক্লাস শুরু করি তার আগে 4 মালা জব হয়ে যাবে। আর এখন যেহেতু জাস্ট আমি ক্লাস শুরু করছি, আপনারাও আমাকে সহযোগিতা করলেন, আজকে জাস্ট টাইমে অনেকে ঢুকেছেন, এর জন্য আমি খুব আনন্দিত, আপনাদের প্রতি কৃতজ্ঞ যে জাস্ট টাইমে যদি ঢোকেন আমরা 7টায় ক্লাস ছেড়ে দেবো, যাতে আপনারা অর্চন আদি করে সংসারের সমস্ত কাজকর্ম যথাযথভাবে করতে পারেন। হয়তো 2-10 মিনিট, আমরা তো আর সেইভাবে আর্মি না, আমরা আছে ভক্তি জীবনে অনেক সময় কোনো প্রেক্ষাপট বলতে গিয়ে 10 মিনিট দেরি হতেই পারে। এটা আপনারা একটু আপনাদের সুবিধার্থে একটু মিনিমাইজ করে নেবেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই জন্য আমরা অন্তত 3:50 অ্যালার্ম দেব ঘড়িতে। তার আগে অনুরোধ করব, যাদের দেরি করে শোয়ার অভ্যাস, কারণ কারণে কিন্তু অভ্যাস, সেটা মানুষ পারে না এমন কোনো কাজ নাই। স্বর্ণকারদের হয়তো অনেক সময় বাজারতে আসতে দেরি হয়, বা ব্যবসায়ীদের, সেক্ষেত্রে মাথা থেকে মঙ্গল আরতি করতে হবে, আগে উঠতে হবে, বা বউকে একটু সুযোগ দিতে হবে। উনি উঠুক 5:30টায়, 5টায় উঠুক, 5:30টায় আমাদের ক্লাসে জয়েন করুক, কিংবা উনি 5:30টায় উঠে 6টায় আমাদের ক্লাসে জয়েন করুক। এটুকু মার্সি আমরা করবো তার জন্য, যেন যদি এরা ব্যবসা বাণিজ্য বা কঠোর পরিশ্রম করে। এভাবে আমাদের জীবনটাকে সাজাতে হবে। আপনি যদি কোনো কারণে 10টা 10:30টার মধ্যে শুয়ে পড়তে পারেন, আর একটা যদি 5 ঘন্টা 5.5 ঘন্টা ঘুমান, শরীর অনেক ভালো থাকবে। আমরা হার্টের পেশেন্ট, ডায়াবেটিসের পেশেন্ট, জানি না কতকাল 6 ঘন্টা একটানা ঘুমাইনি, মনে পড়ে না। কালকেও মনে হয় ঘন্টা 3 বা 3.5 ঘন্টা ঘুমিয়েছি। তো 3:50 অ্যালার্ম দিলে হয়তো উঠতে উঠতে মোড়াশোড়া দিতে দিতে আরো 5 মিনিট 10 মিনিট লেগে যাবে। তবে আপনাদের যে জিনিসটা মনে রাখতে হবে, এই সকালটা যারা ধীর স্থির ভাবে কাজ করতে চান নিখুঁত ভাবে, তাদের জন্য একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা অত ধীর স্থির হবে না। অনেকে আছে যে টয়লেটে গেলে 1.5 ঘন্টা লাগে, বহুত আছে, আমি জানি। আমার বাসায় পরপর সিরিয়াল, তপু অপু আর সুমন যদি টয়লেটে যায় আর যদি মনে করে আজকে বেরোবো না, তাহলে তাই। কিন্তু বিষয়টা এরকম না, যারা মঙ্গল আরতি করবেন, হ্যাঁ, আপনি দ্রুত 2 মিনিট ব্রাশ করবেন, গামছা রেডি থাকবে, একটা পরা থাকবে। প্রভুদের ক্ষেত্রে বলছি, মাতাজিদের মতন করে জানেন, একটা গামছা সবসময় রেডি থাকবে। ঘুম থেকে উঠে মোড়া দিয়ে মোবাইলটা আগে চার্জে বসাবেন, আমি যেটা করে থাকি। কারণ আমার এই 1 ঘন্টা 2 ঘন্টার ক্লাস, মোবাইলে চার্জ না থাকলে সর্বনাশ। এই ছোটখাটো ত্রুটিগুলো বলছি কেন, এগুলো আপনাদের জানেন, তারপরে আপনার এর মধ্যে পড়ে, প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে পড়ে। ঘুম থেকে উঠে পাক মোড়া দিয়ে আগে ভূমিতে মাথা রেখে প্রণাম করতে হয় গুরুদেবকে, প্রভুপাদকে, বসুন্ধরা দেবীকে। জানেন অনেকে খাটে শুয়ে পড়ে মোড়া দিয়ে প্রণাম করতে পারেন গুরুদেবের উদ্দেশ্যে, প্রভুপাদের উদ্দেশ্যে, ভূমি মাতার উদ্দেশ্যে। উঠে মোবাইলটা আগে চার্জে দেবেন, দিয়ে ব্রাশ খুঁজবেন, ব্রাশ পেস্ট নিয়ে দ্রুত ব্রাশ করে ফেলবেন। ব্রাশ করে বাথরুমে ঢুকে গিয়ে যত তাড়াতাড়ি পারবেন 2-5 মিনিটের মধ্যে বেরিয়ে আসবেন। পোশাক আশাক ধারণ করবেন, করে আগে তিলক করে নেবেন। তিলক করে নিয়ে দেখেন আমাদের মঙ্গল আরতি আগে কমপক্ষে 200, আমি দেখতে পাচ্ছি কমপক্ষে 200 সলতে বানানো আছে। একটু দেখাই আপনাদের প্র্যাকটিক্যালের খাতিরে, জানি না ব্যাকে যেতে কিভাবে। দেখুন সব রেডি হয়ে যাচ্ছে, এখন সব গুরু পূজার জন্য রেডি হয়ে যাচ্ছে। এই দেখুন এখানে কমপক্ষে 200 সলতে বানানো আছে, এবং এই সলতেতে আপনারা কি তেল ইউজ করেন জানি না, 12 মাস চেষ্টা করবেন তিলের তেল ইউজ করার জন্য। 300 টাকা 350 টাকা কিলো তিলের তেল ছাড়া অন্য কিছু না ইউজ করাই ভালো। আর যদি সমৃদ্ধশালী বা সেই মন থাকে তাহলে ঘি ইউজ করতে পারেন, ঘি অথবা তিলের তেল 12 মাসের জন্য। ওরকম যদি সলতে বানানো থাকে, পাশে একটা জিনিস দেখায় আপনাদের, যে জিনিসটা আমি সব বাড়িতে গিয়ে পাই না, সে হচ্ছে এরকম একটা বড় কৌটাতে, দেখেন সবসময় কি ভরা থাকবে, এটা এই কৌটোটার বয়স কিন্তু কমপক্ষে 4 থেকে 5 বছর মনে হয়। পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি নেই, কিন্তু অনেকে ছোট্ট ছোট্ট অনুভূতি শিশির মধ্যে বা সেই ইসের মধ্যে রাখেন, আর তা দেখলে আসমানপত্র আর বিশেষ করে কর্পূরের এটা দেখলে আমার হাত দিতে ইচ্ছা করে না।
আর আমি দেখেছি আমাদের বিপুল প্রভুদের বাড়ির কাজগুলো অত্যন্ত পরিপাটি, আমার খুব পছন্দ হয়। আমি অনেককে বলি আমাদের ঝর্ণা মাতাজি বিপুল প্রভুর কাজ এত পরিপাটি, যদি না জান তাহলে বুঝতে পারবেন না। ওনারা এরকম একটা কৌটোর মধ্যে তুলসী পাতা সাজিয়ে রাখে, তা দেখলে আপনি মনে করবেন, অবাক হয়ে যাবেন। তুলসী পাতাগুলো চারিদিকে পান সাজায় না যেভাবে, মোটাগুলো চারিদিকে থাকবে আর মাঝখানে থাকবে এই এটা অনেক সুন্দর, ভালো লাগছে আমার ওইগুলো। আমি সাদারে সাদা, কালোরে কালো বলতে পছন্দ করি, আপনারা জানেন আমি স্পষ্টবাদী। কালকে তৃপ্তি মাতাজির বকুনি দিয়েছি, জানি না কতটা রাগ করে আছে, কষ্ট পাইছে। রাগ করুক, কষ্ট পাক, তাহলে আর এরকম ঘুরে বেড়াবে না আমাকে ছেড়ে। তো এরকম কিছু বিষয় থাকে। আর আমাদের স্টিল এবং কাঁসা দুটো ইউজ করি। তা আমি কাকে যেন বলছিলাম যে যাদের কাঁসা বা পিতলের বিগ্রহ আছে, অষ্টধাতু বিগ্রহ, তাদের ময়লা হয়ে যায়, কালো দেখা যায়। এটা আপনারা ওই ওটা কি বলে, পিতম্বর, পিতম্বর পাওয়া যায় ইস্কন মন্দিরে। 150 টাকা প্যাকেট, এক প্যাকেট পিতাম্বর হলে 1 মাস হয়ে যায়। পিতাম্বর একটা উন্নত মানের পরিষ্কারক দ্রব্য। এত কথা বলছি কারণ যারা প্রথম থেকে শুরু করবেন তাদের জন্য ভালো হবে। কিছু কিছু জিনিস রেডি রাখবেন, এইভাবে সন্ধি রেডি রাখবেন। বাসনগুলো রাতে সুন্দর করে ধুয়ে ভোট দিয়ে রাখবেন টেবিলে পরে। তাহলে হবে কি, আপনি তিলক করতে সঙ্গে সঙ্গে দুটো থালা রাখবেন। এই ব্যাকে কিভাবে যেতে আমি ভুলে গেছি, বুঝতে পারছি না। ব্যাকে যেতে গেলে আমি নতুন ভক্তদের কিছু উপকারে লাগতাম মনে হয়। সমানে ব্যাকে যাওয়া যায় না। তো আমি ক্যামেরা পিছনে দেবো কিভাবে? ব্যাকে যাওয়া যাবে কি? ব্যাকে যাওয়ার কোনো সিস্টেম দেখতেছি না তো। তা কেন থাকবে না কেন? কৃষ্ণ প্রভু ক্যামেরার উপরের দিকে একটু টুকাবেন, একটা গোল চোখের মতো আসবে। শ্যাম সুপ্রসাদ চেষ্টা করছে, তা ফিল্ম আবার ক্যামেরা ব্যাকে যাও। বুঝতে পারছি না কি করে এলে আমরা আপনাকে সুন্দর করে দেখাতে পারবো। ক্যামেরা ফুলই কই। আচ্ছা যাই হোক, আমি যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে, দেখুন এরকম বড় একটা থালা থাকবে, এরকম বড় একটা থালা, ছোট একটা থালা, দেখেছেন? এই তুলসী আরতির জন্য এটা অ্যারেঞ্জ করতে হবে, বা গুরু পূজার জন্য। আর এটা হচ্ছে ভগবানের আরতির জন্য অ্যারেঞ্জ করতে হবে। দেখুন তো কয়টা আসনপত্র দেখা যায়, তাহলে বুঝবো যে আপনারা আমার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন। আসনপত্র কয়টা আছে? 3টা। কেন এখানে কয়টা? এখানে কয়টা? আমার মনে হয় আসনপত্র 4টে আছে, 4টা। এবার বোঝা যায়? আবার কে ঢুকলো এখন? চারটে আসনপত্র। এটা হচ্ছে তুলসী মহারানীর, এই যে আলাদা থাকে। এটা হচ্ছে আমার, এটা হচ্ছে গুরুদেবের, ভিতরে ফুল দেওয়া আছে। এটা হচ্ছে ভগবানের। আর জলশঙ্খ দেখছেন 2টা মনে হয়, 2টা দেখতে পাচ্ছেন জলশঙ্খ। এটা হচ্ছে অল টাইম থাকে ভগবানের ভোগ শুদ্ধির জন্য, সবকিছু শুদ্ধির জন্য। এটা হচ্ছে আরতির জন্য। এই জন্য আমাদের 2টা থালা থাকতে হবে। কেন? আরতির থালা ঝটপট সাজিয়ে ফেলতে হবে স্নান করে।
ঝটপট সাজিয়ে ফেলতে হবে। একটা হচ্ছে তুলসী আরতির জন্য, সেখানে একটা এক প্রদীপ থাকবে, একটা ধূপকাঠি থাকবে, একটা ছোট বাটায় কিছু ফুল থাকবে, আর একটা আসমান পত্র থাকবে, ছোট বাটা। আর এতে আগে সলতে দেবেন না, তাহলে সময় নষ্ট হবে। সলতে দেওয়ার সময় আমি বলে দেবো কখন সলতে সাজাবেন, যেহেতু আমার 4:30 সংখ্যক দিতে হবে। আর দ্রুত পঞ্চপ্রদীপ, আর এই যে হাতার মতো যেটা নিঃসন্দ আরতির প্রদীপ, হাতার মতো লম্বা, মাথায় এরকম থাকে, দেখেছেন হয়তো বা। এই প্রদীপ দুটো থালায় না দিয়ে পাশে রাখলে হবে, টেবিলে পরে। আগে সলতে দিয়ে দরকার নেই। এবং প্রথমে আমার আসমান পত্র থাকবে, তার বাম পাশে থাকবে গুরু মহারাজের আসমান, তার ডান পাশে বাম পাশে থাকবে ভগবানের আসমান পত্র। আমারটাই কিছু থাকবে না, ভগবানেরটা ফুল থাকবে, আর ভগবানেরটা তুলসী পাতা থাকবে। একজন নতুন ভক্ত এসে যেন আপনাকে জিজ্ঞেস করতে না যে প্রভু আমি কোনটা ইউজ করব, জিজ্ঞেস করা লাগবে? লাগবে না। আমি যেটা কিছু নেই সেটা বুঝবো এটা আমাদের, আর যেটা ফুল দিয়ে আছে ওটা বুঝবো গুরু মহারাজের, আর যেটা তুলসী পত্র দেওয়া আছে ওইটা ভগবানের। আমি উল্টো পাল্টা হাত দেবো যদি ইস্কনে প্রশিক্ষিত ভক্ত হই না। এটা সাজানোর পরে তারপরে থাকবে ফুলের বাটাটা, ফুল। তারপরে থাকবে ওই জলসংকটা, যে জলসংকটা দিয়ে আমি ভোগ শুদ্ধি করবে। আর ঠিক আমার আসমান পত্রের ডান পাশে থাকবে আরতি জলসংকটা, চারিপাশে রাখলাম, মাঝখানে রাখবো ঘন্টাটা। এটা 8, তার জন্য আমাকে একটা বড় ভোগের থালা ইউজ করতে হবে। এটা 8, যাতে সবগুলো দ্রব্য আমার একটি আরতি দ্রব্য একটা পাত্রে ধরে যায়। এই গোছানো গেলে আপনি ঝমাঝম সব আসমান পত্রে আর সঙ্গে জল দিলেন, সঙ্গে সঙ্গে জল শুদ্ধিকরণ করলেন, করার পরে ফুল তুলসী দিয়ে দিলেন। ওই যে জলসংখ্যা দিয়ে আপনি ভোগ শুদ্ধি করবেন, দ্রব্যাদি শুদ্ধি করবেন, ওই জলসংখ্যার মধ্যে একটা তুলসী পত্র যাবে। যেটা দিয়ে আরতি করবেন সেটা শুধু একটু ফুল দেবেন, একটা অগ্রু দেবেন, অগ্রু। ফুলের পরে একটু অগ্রু দিতে পারেন, অনেকে অগ্রু চেনে না আমি জানি। অগ্রু আমার ব্যাগে আছে, সবসময় থাকে দুটো অগ্রু আমার ব্যাগে, যদি কারো লাগে। অগ্রু মানে ভগবানের সুগন্ধি দ্রব্য। দেওয়ার পরে এবার আপনি যেহেতু তিলক এখনো করে নিতে পারেন দ্রুত নেওয়ার পরে, এবার ঘন্টা বাজিয়ে ভগবানের পদ্মা আস্তে আস্তে খুলবেন। ও যে বাল্য ভোগটা লাগাবেন, ভোগটা জলে গ্লাসটা রেডি রাখতে হবে। সব রেডি হয়ে যাওয়ার পরে তিলক তো করা হয়ে গেছে প্রথমে এসেই, ওই তিলক করবেন আপনার নিজের আসমান জল থাকবে একটা বোতলে, সেই দিয়ে তাহলে তিলকটা শুকাতে শুকাতে আপনি এই কাজগুলো করে নিতে পারবেন। এইবার আপনি উত্তরীয় পরুন, জামা পরুন, বা শাড়ি ব্লাউজ মাথায় যাই পরুন পরে, এইবার ঘন্টা বাজাতে বাজাতে ভগবানের অরিজিনাল যে আসনের পর্দা খুলবেন, খুলেই এমনি ভগবানের চরণে হাত রাখবেন, গুরুদেবের চরণে হাত রাখবেন, রেখেই এই মন্ত্রটা বলতে হবে, ওম উত্তিষ্ঠ উত্তিষ্ঠ শ্রী গুরু ত্যায্য নিদ্রা কৃপাময়। এই গুরুদেব করুণা করে আপনি শয্যা ত্যাগ করুন। এবার এক আসমান পত্র জল নিতে হবে। কোথা থেকে জলটা নেব আমি, কোন আসমান পত্র থেকে জল নেব? শতাব্দী, মৌসুমী মাতাজি বলুন কোন আসমান পত্র থেকে জল নেব গুরুদেবের মুখ ধোয়ানোর জন্য? যেখানে গুরুদেবের যেটা সেটা থেকে নেবো গুরুদেবের কাছে না, আর যেটা ফুলে তুলসী দেওয়া সেটা হচ্ছে ভগবান। ওকে, থ্যাংক ইউ মাতা। তো আমরা গুরু মহারাজের আসমান পত্র জল নেবো। সামনে কিন্তু একটা বিসর্জন পাত্র রাখবেন, বাটি অথবা গ্লাস রাখবেন, বিসর্জন পাত্র থাকে যেখানে আমরা সমস্ত জল বিসর্জন দিই, মানে এইভাবে, ঠিক আছে? একটা বিসর্জন পাত্র রাখবেন আর টেবিলের পরে। এই যে দুটো পাত্র সাজালাম আরতির জন্য, একটা টেবিল না থাকলে তো আপনি রাখবেন কোথায়, অথবা একটা টুল। আরতির ডান হাতে মাজার সমান উঁচু একটা টুল বা টেবিল থাকতে হবে, যাতে আমার মাজা নিচু হয়ে এগুলো নিতে না হয়। মানে মাজার সমস্যা থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু বারবার নিচু হয়ে দ্রৌপদী না খুব কষ্টের। এই জন্য একটা টুল থাকবে অথবা একটা টেবিল থাকবে। তো আপনি আসমান পর জল নিয়ে বলবেন, ইদম আসমনীয় শ্রী গুরাবে নমঃ। আমি স্বাভাবিক গৃহস্থদের একটা সিম্পল নিয়ম বলে দিচ্ছি, আর পূজারি কোচ করলে কঠিন মন্ত্র উচ্চারণ করতে হবে।
ইদম আসমনি ওম শ্রী গুরাবে নমঃ। হয় গুরুদেবকে আপনি উঠালাম আগে ঘুম থেকে, মনে আছে তো সবাই কিভাবে অনুনয় বিনয় করে গুরুদেবকে সহজে ত্যাগ করালাম। গুরুদেবকে হাত মুখ ধোয়ালাম, ইদম আসমানি ওম শ্রী গুরাবে নমঃ বলে ওই 1 চামচ জল ওই বিসর্জন পাত্রে ফেলে দিতে হবে। দিয়ে আবার 1 চামচ জল নিয়ে বলতে ইদম দন্ত ধাবন ওং শ্রী গুরাবে নমঃ। দেখবেন আমার তো বইতে আছে দন্ত ধাবন মানে কি, দাঁত ব্রাশ করাবেন গুরুদেবকে, দন্ত ধাবন। 1 চামচ জল ওই বিসর্জন পাত্রে ফেলবেন, আবার 1 চামচ জল নেবেন, ইদম পুনঃ আসমনি ওং শ্রী গুরাবে নমঃ। হে গুরুদেব আপনি পুনরায় হাত মুখ ধৌত করুন। এবার এই শিবা পূজার জন্য 2টা রুমাল থাকবে, দুটো আলাদা কালারের, একটা আছে ভগবান বিষ্ণু তত্ত্বের আর গুরু আচার্য বর্গের একটা। এই রুমাল দুটো কিন্তু এক পাশে রাখতে হবে এই বড় বাটার। গুরুদেবের যে রুমালটা হাতে নিয়ে সঙ্গে সঙ্গে আসমান জল দিয়ে শুদ্ধি করে ইদম অঙ্গবস্ত্রমম শ্রী গুরাবে নমঃ। তাহলে গুরুদেবকে কি করলাম, জাগালাম, মুখ ধোয়ালাম, দাঁত বিরাজ করালাম, পুনরায় হাত মুখ ধোয়ালাম, এবার মুখ টুক দিয়ে দিলাম। এবার একটা ফুল নিয়ে নমঃ বিষ্ণু পদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে, যার যে গুরুদেবের নাম, জয় পতাকা স্বামী নিতামি নমঃ আচার্য বাদায় নিতাই কি বেপদানি গৌর কথা ধামোদয় নগর গ্রাম তারিণে দিয়ে গুরুদেবের চরণে ফুল দিলেন। তাহলে ওপেনিং হলো গুরু শিবা দিয়ে। এইবার আপনি গুরুদেবের কাছে অনুমতি নিলেন যে শিবার অনুমতি দান করুন। এইবার পরবর্তী গুরু পরম্পরায় আবার 1 চামচ জল নিয়ে ইদম না ওম উত্তিষ্ঠ শ্রী গুরু পরম্পরা ত্যাজ্য নিদ্রা কৃপাময়, ওই 1 চামচ জল বিসর্জন পাত্র ফেলেন, আর হয়তো বলা লাগবে না এই বিষয়গুলো। ইদম আসমনি ওং শ্রী গুরু পরম্পরায় নমঃ, 1 চামচ জল ফেললেন, ইদম দন্ত ধাবন ওং শ্রী গুরু পরম্পরায়, সময় লাগবে কিন্তু দ্রুত করতে এই কাজগুলো। ইদম অঙ্গবস্ত্র, ওই ওই রুমালটা ইউজ করবেন যে রুমালটা গুরুদেবকে ইউজ করেছেন। অঙ্গবস্ত্র ওং শ্রী গুরাবে নমঃ। গুরুদেবকে গুরু পরম্পরা হয়ে গেলে সবাই চরণে একটু করে ফুল দিয়ে গেলেন। এইবার ষোড় গোস্বামী ওম উত্তিষ্ঠ ষোড় গোস্বামী ত্যাজ্য নিদ্রা কৃপাময়, ইদম আসমানি ওং শ্রী ষোড় গোস্বামী চরণায় নমঃ। ইদম দন্ত ধাবন ওং শ্রী ষোড় গোস্বামী নমঃ। ইদম পুনঃ আসমানি ওং শ্রী ষোড় গোস্বামী নমঃ। ইদম অঙ্গবস্ত্র ওং শ্রী ষোড় গোস্বামী নমঃ। একইভাবে ফুল দিয়ে গেলেন। এবার গোস্বামী গুরুদেব পরম্পরা শেষ। এবার ভগবানের আসমান পাত্র থেকে 1 আসমান পাত্র জল নিতে হবে। এবার নিয়ম উত্তিষ্ঠ শ্রী পঞ্চতত্ত্ব, পঞ্চতত্ত্বকে জাগাবেন। ইদম আসমানি ওং শ্রী পঞ্চতত্ত্বায় নমঃ। ইদম দন্ত ধাবন ওং শ্রী পঞ্চতত্ত্বায় নমঃ। জল বিসর্জন হতেই থাকবে। ইদম পুনঃ আসমানি ওং শ্রী পঞ্চতত্ত্বায় নমঃ। ইদম অঙ্গবস্ত্র ওং শ্রী পঞ্চতত্ত্বায় নমঃ। এবার চরণে ফুল দেবেন। এবার নৃসিংহদেব ইদম ওম উত্তিষ্ঠ শ্রী নৃসিংহদেবায় ত্যাজ্য নিদ্রা কৃপাময়, পুরোটা বলবেন আপনারা, আমি সংক্ষেপে বলে যাচ্ছি। একইভাবে জাগাবেন। এবার শুধুমাত্র জগন্নাথ বলদেব সুভদ্রার মন্ত্রটা একটু পার্থক্য, আর সব এক। ত্যাজ্য নিদ্রা জগন্নাথ শ্রী বলদেব উত্তিষ্ঠটা, জগন্নাথ সুভদ্রা উত্তিষ্ঠ উত্তিষ্ঠ শুভদেহ। দেখবেন 60 পাতা না 55 পাতায় কোথাও এই সাধারণ ভোগ লাগানো বা ভগবানের সেবা পূজার পদ্ধতি আছে, মন্ত্রগুলো ওখানে আছে। হ্যাঁ, দিয়ে এবার একইভাবে তাদেরকে আসমান দেওয়া, দন্ত ধাবন করানো, পুনঃ আসমান, তারপরে হচ্ছে রুমাল দিলেন। আর বেদিতে কোনো বিগ্রহ থাকা উচিত নয়। এরপরে উপরে চলে গেলেন রাধা মাধব। এই মন্ত্রটা ভিন্ন। হ্যাঁ, কি যেন মন্ত্রটা, ওম গো গোপ গোপাল গোপনন্দন যশোদানন্দন বর্ধন উত্তিষ্ঠ রাধা শব্দ কি ভুলে যাচ্ছে, বলতে গেলে ভুলে যেতে হয়, আমি পড়ার সময় ভুলি না কিন্তু। যাক, এখানে আপনারা পেয়ে যাবেন গো গোপ গোপাল নন্দন যশোদানন্দন বর্ধন উত্তিষ্ঠ রাধা শব্দ জগৎপথে।
আর যদি আপনারা জগন্নাথ রাধা মাধবের কৃষ্ণের ডান পাশে শুধুমাত্র গৌরচন্দ্র চন্দ্রদয়কে রাখতে চান, একটা সিঙ্গেল বিগ্রহ আছে মহাপ্রভুর চন্দ্রদয়, এইভাবে দেখবেন সুন্দর বিগ্রহ, অপরূপ সুন্দর বিগ্রহ, প্রভাতে সেবিত বিগ্রহ, ওটা রাখতে পারেন। সেম উচ্চতা সম্পন্ন একটা, আমি এখন দেখাতে পাচ্ছি না, আমাদের আছে অবশ্য একটা চন্দ্রদয়ের বিগ্রহ। গৌরাঙ্গ মহাপ্রভু যেমন গৌরী মঠের নিয়ম হচ্ছে, দেখবেন আমাদের রাধা মদন মোহন গৌর সুন্দর একসাথে আছে না, এরকম একটা গৌর সুন্দরের বিগ্রহ আপনারা রাখতে পারেন চিত্রপট। সে চন্দ্রদয় চিত্রপটটা শুধু সিঙ্গেল, অপরূপ সুন্দর একটা চিত্রপট বিগ্রহ, এটা রাখতে পারেন। সেই ক্ষেত্রে যদি রাখেন তাহলে আগে চন্দ্রদয় মানে তো রাধা মাধব একই বিষয়। ওম উত্তিষ্ঠ শ্রী কি যেন গোড়ায় ত্যায্য নিদ্রা কৃপাময় দিয়ে ওরকম একইভাবে জাগালেন। এবার রাধা মাধবের বেলায় ভিন্ন মন্ত্র একইভাবে জাগালেন, সবাইকে পুষ্প দিন দিয়ে পরে জট করে ভোগটা লাগাই দেবেন। এবার ভোগটা রেখে তুলসী পত্র দিয়ে ওই শঙ্কর থেকে, ওই যে পবিত্র জল করা শঙ্খ যেখানে তুলসী পাতা আছে, ওই শঙ্কর জল দিয়ে সঙ্গে সঙ্গে দাঁড়ায় আর 3 বার গুরু মহারাজের প্রণাম মন্ত্র, 3 বার প্রভাতে প্রণাম মন্ত্র, 3 বার মহাপ্রভু প্রণাম মন্ত্র, 3 বার গোপাল মন্ত্র, 3 বার যদি সুযোগ থাকে হরে পঞ্চতত্ত্ব প্রণাম মন্ত্র এবং 3 বার হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে এবার ওই পদ্মা দিয়ে দেবেন ঘন্টা বাজাতে বাজাতে, যে পদ্মা আসনের সাথে আছে। বাইরে কিন্তু একটা পর্দা থাকতে হবে এরকম, দেখেন বাইরে একটা পর্দা আছে, এই পর্দা দিয়ে কিন্তু আপনি ভিতরে কাজকর্ম করবেন। আর হচ্ছে আসনের পর্দা দেখা যায়, আমি দেখাতে পাচ্ছি, একজন কমেন্ট করুন। এই হচ্ছে আমাদের বাইরের পর্দা, এই হচ্ছে বাইরের পর্দা, দেখাতে পাচ্ছি কিনা আমি। আর এই হচ্ছে আমাদের ভিতরে তাহলে এই পর্দা দিয়ে আপনি, এই পর্দা তো দিয়ে আছে বাইরের পর্দা, এবার আপনি ওই যে বাইরে পর্দার বাইরে এসে প্রণাম করতে হবে কিন্তু, ঠিক আছে? ভোগ লাগানো হয়েছে তো পর্দার বাইরে এসে প্রণাম করে এইবার আপনি ওই যে সলতে দিতে হবে, ধূপকাঠি দিতে হবে, ওই সলতে পরে কর্পূর বেশি বেশি দিতে হবে, কার্পণ্য করা যাবে না। এইগুলো গোছাতে গোছাতে আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন মুখে, আর এই কাজটা গোছাবেন। ঠিক 2 মিনিট 3 মিনিট ভোগ লাগাবেন, আপনার 4:30 আমার শঙ্খ দিতে হবে। এই সময় কিন্তু ওই নিয়ম নিয়ে যে 15 মিনিট, ঠিক আছে? এই বাল্যভোগটা যতক্ষণ আপনার চামড় পাকা টাকা সব রেডি হচ্ছে ততক্ষণ আপনি কীর্তন করবেন আর এগুলো রেডি করবেন। এবার তাহলে সময়টা কাজে লাগাই দিলাম, কিন্তু একসাথে মুখে নাম হাতে কাম চললো, আমার টাইম সেভ হলো। এইভাবে কিন্তু পূজারি ডিপার্টমেন্টের কোর্সে লেখা নেই, কিন্তু এটা আমরা যারা নতুন ভক্ত বা গৃহস্থ ভক্ত তাদের জন্য একটা সাধারণ টিপস, যেহেতু আমরা টাইমলি উঠতে পারি না বা টাইমলি শুতে পারি না, সংসারী জীব। এইবার আপনি 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিয়ে ঘড়ি দেখবেন, একটা ঘড়ি থাকলে ভালো হয় আসনের সামনে, তাহলে আপনি টাইম মেনে কাজটা করতে পারবেন। এরপরে আপনি কি করবেন, তাড়াতাড়ি এবার সব রেডি করে দিয়ে শঙ্কয় ফু দেবেন না, কিন্তু আগে আমরা কিন্তু এখন শঙ্কয় ফু দিইনি, অনেকে দেখলাম সেদিন কোথায় দেখলাম শঙ্কয় ফু দিয়ে ভগবান জাগাতে গেল, নেই, নিয়ম নেই। কোথায় যেন দেখলাম, মাঝে মাঝে মানুষের ভক্তদের থাকা শুদ্ধ তো আপনার থাকবো, সমস্যা নাই, আমি তো সংসারে বেশিক্ষণ থাকি না। তো দ্রুত ভগবানকে আস্পন দিলেন, গুরু মহারাজকে একই সঙ্গে আস্পন দেবেন, কিন্তু এবার আগে ভগবানকে আস্পন দেবেন, বিষ্ণু তত্ত্বকে আস্পন দেবেন, গুরু মহারাজকে আস্পন দেবেন, কোনো আসনে উঠাবেন, ওটাই ভোগ সরাই দিবেন, দিয়ে ওখানে একটু জলের ছিটা দিয়ে মশা দেবেন, দিয়ে দেখবেন সবকিছু ঠিক আছে কিনা। দেখা যাচ্ছে আপনি সংকল্প দিলেন, পদ্মা খুললেন, জগন্নাথের মাথার মুকুট পড়ে গেছে, আপনি খেয়াল করেন, এরকম যেন না হয়ে যায়। যারা বিগ্রহ সেবা করেন দেখা যাচ্ছে কৃষ্ণের বাঁশিটা হাতে দেওয়া হয়নি, এমন যেন না হয়ে যায়। যারা গোপাল রাখেন আসনে একটা, গোপালের পাগড়ি পরানো হয়নি, এমন যেন না হয়ে যায়। 1 সেকেন্ড 2 সেকেন্ড খেয়াল করে এবার আপনি সংকল্প দেবেন, দিয়ে ধীরে ধীরে এই বাইরের যে পর্দা, ভিতরের পর্দা তো খোলা আছেই, খুলে আপনি কাজ করছেন, ধীরে ধীরে বাইরের পর্দা খুলবেন, ঘন্টা বাজাতে বাজাতে। এটা অনেকে জানে না যে ঘন্টা বাজাতে বাজাতে ধীরে ধীরে পর্দা খোলা একটা আর্ট। আর বাইরে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবে ভগবানের ওই অপস্বরূপ সুন্দর রূপ দর্শন করে তার জীবনটা শুরু করার জন্য। করে আপনি প্রথমে ধূপকাঠি ধরালেন, ধরায় আসনে এমন ভাবে দণ্ডায়মান থাকবেন
মানে ভগবানের আসনের সোজাসুজি না, বাম পাশে সরে যাবেন, যাদের সামনে দর্শকরা ভগবান তো আরতি এবং ভগবানের দর্শন করতে পারে। এই জন্য একটা পাশে আসনটা নেবেন, নিয়ে মেরুদণ্ড সোজা করে দুই পা এক জায়গায় করে কোমরের কাছে ঘন্টাটা রেখে স্থানকাল পাত্র নির্ভর করেন কত জোরে বাজাবেন না বাজাবেন, সঙ্গ কিভাবে বাজাবেন, স্থানকাল সবকিছু নির্ভর করে। তো নিয়ে এবার ওই ধূপকাঠিটা প্রথমে গুরুদেবের দিকে নিরিখ করতে হবে। নিরিখ, নিরিখ বোঝেন তো? গুরুদেবকে সামনে দিয়ে ধরে এভাবে ভাব করতে হবে যে এই আরতি আপনি করছেন না, গুরুদেব করছে। তাই আপনি এই ধূপকাঠিটা ধরায়ে গুরুদেবের হাতে তুলে দিলেন। তারপরে পরম্পরার সামনে নিয়ে আসলেন। গুরুদেব কার কাছে দিল? পরম্পরার সামনে দিল। পরম্পরা কার কাছে দিল? সুর গোস্বামীর সামনে দিল। সুর গোস্বামী কার কাছে দিল? দেখেন আমাদের যে পরম্পরা সেবা কেন করতে হয়। সুর গোস্বামী তুলসী মহারানীর কাছে দিল। তুলসী মহারানী পঞ্চতত্ত্ব অষ্টতত্ত্ব পরে নৃসিংহদেব জগন্নাথ এইভাবে সংক্ষেপে দেখে। এবার নিয়ে গেলেন কোথায়? ভগবানের মস্তকের কাছে রাধা মাধব নিয়ে এবার সোজা করে বড় করে আরতি করবেন। বড় করে, সেরকম না কিন্তু বড় করে আরতি করবেন। সংসার দাবা নরনীল লোক তানয় কারণ ঘন ঘনাতম প্রাপ্তস্য কল্যাণ পুনর্নবস্য বন্দে গুরু শ্রী চরণার বৃন্দাম বন্দে গুরু শ্রী চরণার বৃন্দাম বন্দে গুরু শ্রী চরণার বৃন্দাম। সময় নিতে হবে। 7 বার সর্বঙ্গে দেখাবেন ভগবানের। দেখানোর পরে আগে জগন্নাথের সামনে নিয়ে আসবেন প্রসাদী সেই ধূপ। 3 বারও দেখাতে পারেন ছোট ছোট করে, এবার কিন্তু 7 বারও দেখাতে পারেন। তারপরে নিয়ে আসবেন নৃসিংহদেবের কাছে, তারপরে পঞ্চতত্ত্বের কাছে, তারপর তুলসী মহারানী, ষোড় গোস্বামী, গুরু পরম্পরা, লাস্টে গুরুদেব প্রসাদিতা পেল। এবার পিছনে 3 বার দেখানোর পরে ওরে একটা মাটির পাত্রে, একটা এখন টপ পাওয়া যায় প্লাস্টিক মাটির পাত্র, ওর পরে 70% বালি দেবেন, দিয়ে ওটা আসনের টেবিলের পাশে রাখবেন। টপ করে ওটা ফেলে দিলে পুঁতে যাবে বালির মধ্যে, সাইডে তার মধ্যে পড়বে। অনেকে জানেন, তারপরে আমি যেহেতু প্র্যাকটিক্যাল ক্লাস করছি, জানা মানুষকে শুনতে হচ্ছে কথাগুলো। অস্থির হবে না বা অস্বস্তি বোধ করবেন না, নতুন ভক্তদের কল্যাণের জন্য বলছি কথাগুলো। তো তারপরে আপনি ওই আমার আচমন পাত্র আছে একটা, জল নিলেন, ধান একটা শুদ্ধি করলেন, প্রসাদী হয়ে গেছে। এবার ঠাস ঠাস করে প্রদীপ এখন ধরা নিতে পারেন, ওই সময় ধরাতে পারেন। কারণ আমাদের যে প্রদীপ চলতে, ওটা আমরা অনেক আর্টিফিশিয়ালি তৈরি করে অনেকক্ষণ জলে, আধা ঘন্টা জলে কমপক্ষে। কিংবা গ্যাস লাইট রেডি রাখবেন, যেহেতু মাথায় কর্পূর টিপে দিয়েছেন, 1 সেকেন্ডে সব ধরানো কমপ্লিট। দিয়ে ভগবানের আসমান পত্র থেকে প্রসাদী জল, ওই জল দিয়ে ওটা শুদ্ধ করবেন। ওই আরতির যে কি বলে ওটাকে, ভুলে যাচ্ছি, প্রদীপ, পঞ্চপ্রদীপটাকে করে এবার একই ভাবে কিন্তু ওই পঞ্চপ্রদীপে গুরুদেবকে প্রথমে অফার করবেন, গুরুদেব তার গুরুদেবকে অফার করবে। পরম্পরায় ষোড় গোস্বামী, তুলসী মহারানী এভাবে যেতে যেতে উপরে গিয়ে ভগবানের চরণে ঠিক বোঝা যাবে কিন্তু 8টা। আপনি যখন আরতি করবেন, আমি যখন পাশে দাঁড়ায় বুঝতে পেরে যাবেন চরণে দেখাচ্ছেন। চরণে 4 বার, নাভিস্থলে 2 বার, মস্তকে 3 বার, সর্বাঙ্গে 7 বার। বোঝা যাবে 8টা যে আপনি চরণে দেখাচ্ছেন, নাভিতে নিয়ে যাচ্ছেন, মস্তকে নিয়ে যাচ্ছেন, সর্বাঙ্গে। এটা কিন্তু দেখা যায়, কিন্তু অনেক শুধু এরকম করেন, বোঝা যায় না কোথায় দেখাচ্ছেন, বোঝা যায় না কিন্তু। ঠিক আছে, এমন ভাবে করবেন যাতে আপনার গায়ে আরতির সাথে টান থাকে। আরতি শেষ হয়ে গেল কিন্তু আপনার আরতি করা হলো না, তো আরতির গান শেষ হয়ে গেল কিন্তু আরতি এখন অর্ধেক করা হলো না, আবার আরতির অর্ধেক করা হলো না, আবার গান শেষ হয়ে গেল, এরকম যেন না হয়ে যায়। এই জন্য আমরা অধিকাংশ গৃহস্থ ভক্তরা কিন্তু সিঙ্গেল মঙ্গল আরতি করি, স্বামী ওঠে না অথবা বউ ওঠে না। যেমন আমাদের বলতে দিলেন, আমি তো স্পষ্ট ভাষী লোক, কেউ কষ্ট পাবেন না। আমাদের সুকেশ প্রভু, সুমঙ্গলা প্রভু, তার স্ত্রী দীক্ষা পেয়ে গেছে, এখন সে মঙ্গল আরতি করছে না, দুঃখজনক। আমি অবশ্যই তার বাড়িতে যাব, আমরা মন্দির কর্তৃপক্ষকে নালিশ করব আমি, যদি এমনটি হয়ে থাকে। তার বেলা যদি এমনটি হয়ে থাকে যে সদ্য দীক্ষা পেয়েছেন, শরীরে পূর্ণ পাওয়ার গুরু মহারাজের মঙ্গল আরতি করছেন, এখন না শীত না গরম, দুঃখজনক।
গুরু মহারাজের মৃত্যুর জন্য আপনি দায়ী থাকবেন, গুরু মহারাজের কষ্টের জন্য আপনি দায়ী থাকবেন। আপনি পদ ভঙ্গকারী। 3 দিন আগে আপনি শপথ করে গেছেন গুরু মহারাজের কাছে। সুকেশ বাবু আছেন নাকি? আমি দায়বদ্ধ, গুরুদেবের এই দায় আমাকে নিতে হবে, যাতে আমি আপনাদেরকে নার্সিং করে দীক্ষা পর্যন্ত পৌঁছাই। সুমঙ্গলা প্রভু, সুকমল প্রভু, হরে কৃষ্ণ। মাতাজি উঠছে, মঙ্গল আরতি করছে আজকে। যা তাই বলবেন, যা তাই বলবেন। দেখি আজকে তো কেবল শ্রাদ্ধ শেষ হইলো, কালকে এই শ্রাদ্ধ আপনার কিসের শ্রাদ্ধ? আপনার কিসের শ্রাদ্ধ? আপনি বৈষ্ণব মানুষ, আপনার কাকা মারা গেছে, তারা মাছ মাংস শ্রাদ্ধ করে, তাদের সাথে আপনাদের সম্পর্ক কি? মঙ্গল আরতির সম্পর্ক কি? বি কেয়ারফুল, ক্যান্সেল করে দেবো কিন্তু মায়াপুরি যোগাযোগ করে অ্যাপ্লিকেশন করে মাতাজিকে এই সংবাদে পৌঁছে দেবেন। সামনে আসে না ক্যামেরার, ক্লাস করে না। দীক্ষা দিয়েছেন কেন? কিসের অজুহাত? কাকা মরে গেছে, শ্রাদ্ধ করতে তারা 13 দিনে মাছ মাংস দিয়ে, এর সাথে মঙ্গল আরতির সম্পর্ক কি? ভাই কেন মঙ্গল আরতি হচ্ছে না? কালকে থেকে কেন মঙ্গল আরতি হচ্ছে না? অসুস্থ থাকলে মঙ্গল আরতি করার চেষ্টা করতে হবে। আমি যদি মঙ্গল আরতি না করলে সুস্থ হয়ে যাই, তাহলে মঙ্গল আরতি করবো না। আমার মাথা ব্যথা করছে, কিংবা জ্বর এসেছে, কিংবা হাতে ব্যথা করছে, আমি মঙ্গল আরতি করবো না যদি হাতটা ভালো হয়ে যায়। যদি মাথা ব্যথা না সারে মঙ্গল আরতি না করলে, তাহলে মঙ্গল আরতি করে মাথা ব্যথা করুক না, সমস্যা কোথায়? মাতাজির সাথে আমার কথা বলা দেবেন ক্লাস শেষে, নাই কিন্তু বিকার হয়ে যাবে। কিন্তু দীক্ষা পাইতে সার্টিফিকেট পেয়ে গেলে কি হয় দেখেছেন? তাহলে সহজে গুরুরা যারা দীক্ষা দিয়ে চলে যায়, শিক্ষা না দিয়ে, তাদের কি পরিস্থিতি হয়? এত ট্রেনিং, এত শিক্ষা, এত পরীক্ষা, এত ভাই ভাই, এত সতর্ক করার পরেও আপনাদের কেন মঙ্গল আরতি হবে না? কেন হবে না? গুরু মহারাজের প্রথম কমিটমেন্ট 30 দিন না, কমপক্ষে 25 দিন মঙ্গল আরতি করতে হবে মাসে, করতেই হবে 25 দিন। তাহলে তার হাতে ভোগ হবে না, ওই হাতের ভোগ হবে না, ভগবান সেবা পাবে না। খুব দুঃখজনক। গুরু মহারাজ বলেছেন যে তোমাদের ভগবত ধামে ফিরে নিয়ে যাওয়ার আমি ঝুঁকি নিচ্ছি, রিস্ক নিচ্ছি। লজ্জা করে না আমাদের যে গুরু মহারাজ এই শরীর নিয়ে আমাদের জন্য রিস্ক নিচ্ছে, তার জন্য তার কথাগুলো আমরা গুরুদেবের গুরু আদেশ পালন করছি না? খারাপ লাগে না আমাদের? একজন জগৎ পরিত্রাণ করার জন্য নিজের জীবনটাকে কিভাবে তিলে তিলে বিলিয়ে দিচ্ছেন, আর আমরা তার মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি মঙ্গল আরতি না করে। দুঃখিত, এটা এটা এই বেলায় ছাড় নেই। গুরু মহারাজের দীক্ষা নিয়ে বেলায় আমার মাধ্যমে বা যা কোনো এই সমস্ত দায় আমাকে নিতে হবে। গুরুদেব নিজে বলে দিয়েছেন যে যে যাকে আমার কাছে নিয়ে আসবেন দীক্ষার জন্য, এর যদি কোনো ত্রুটি থাকে, সেবা পূজার নির্দেশ পালন না করে, তার দায় তাকে নিতে হবে। আমি কেন আপনার দায় নিতে যাব? কেন আপনার দায় আমি নিতে যাবো বলুন? আমি তো আপনাকে বলে দিতাম যে মাতাজি মঙ্গল আরতি করে না, বাদ, আমার ছেলে বাদ গেছে, আমার নিজের ছেলে দীক্ষা হয়নি, কোনোদিন পেড়াপিড়ি করিনি, কাউকে জিজ্ঞাসা করিনি কেন দীক্ষা হয়নি, জিজ্ঞাসা পর্যন্ত করিনি আমি। তাহলে আপনার বেলায় আমি কেন ছাড় দেবো? আমি কেন আমার এই দায় আমাকে নিতে হবে গুরু মহারাজের কাছে? সাবধান, কিন্তু আজকে থেকে বলে দিলাম, যারা মঙ্গল আরতি ঠিক সময় করে না, অবশ্যই যারা দীক্ষা পাইছেন 4:30 মঙ্গল আরতি করবেন। ওই রকম কথা নাই, কোথাও লেখা নেই যে গৃহস্থ ভক্তরা 6টার সময় করবে আর ব্রহ্মচারীরা 4:30 করে, কোথাও লেখা নেই। শুধু আপনাদের সুযোগ দেয় কিছু কিছু ভক্তরা, তাই কখনো যেন এমনটি না হয়। যারা দীক্ষা নেবেন বা নিচ্ছেন, নিয়েছেন, হরে কৃষ্ণ। আজকে ক্লাসটা একটু লং হবে, যেহেতু ট্রেন চলছে। আমরা ইমিগ্রেশন
পার হয়ে যাব। টাকা পয়সা যারা নিয়ে গেছেন কার্তিক ঘোষে চলে যান সবাই, ওখানে পেশাব পায়খানার সুন্দর ব্যবস্থাপনা আছে, খাওয়া দাওয়ার সবকিছু বেঞ্চ চেয়ার দেওয়া আছে, গেস্ট দিয়ে থাকার সুন্দর বিশ্রামের ব্যবস্থা আছে, ওখানে সিম চেঞ্জ করার ব্যবস্থা আছে, সবকিছু ব্যবস্থা আছে, টাকা ভাঙানোর ব্যবস্থা আছে, সব ব্যবস্থাপনা আছে। আমরা যেহেতু বেশি লোক, আমরা একটা বাসও নিতে পারি কিংবা আমরা অটোতে করে ট্রেনে যেতে পারি। তো একটা বাস নিলে মনে হয় ভালো হয় কলকাতা পর্যন্ত, তাহলে আমরা হাওড়ায় চলে যেতে পারবো একদম এক চান্সে। ঠিক আছে, এই কাজটা করতে থাকি আমরা, প্রসেসিং করতে থাকি। আর ততক্ষণে আমরা এই আরতি, মঙ্গল আরতি কাজটা শিখে ফেলি। নিশিতা মাতাজি দুঃখিত, তোমার আশ্রিত হওয়া ঠিক হয়নি, তোমাকে যে আশ্রিত করেছে সে ভুল করেছে। বলবা আমি অদ্বৈত ভগবান দাস বলেছি যে আপনি আশ্রিত করে আমাকে ভুল করেছেন। কি আশ্রিত করেছে আমি জানি না। হুট করে আমাদের এখন কিছু ভক্ত হয়ে গেছে যে ভক্তদের নিজের কন্ট্রোলে রাখার জন্য জানা নেই, শোনা নেই, বোঝা নেই, আশ্রিত করে দিচ্ছে। আশ্রিত হতে গেলে তার বাড়ি যেতে হবে, তার আসনটা আগে দেখতে হবে, আসনের চিত্রপট ঠিক আছে কিনা দেখতে হবে, সে মঙ্গল আরতি ঠিকঠাক করতে পারে কিনা প্র্যাকটিক্যালি দেখতে হবে, ভোগ লাগাতে পারে কিনা দেখতে হবে, তার সমস্ত মঙ্গলাচরণ, ভোগ লাগানো, জাগানো, ভগবান জাগানো মন্ত্রগুলো ঠিক আছে কিনা দেখতে হবে। অনেক কিছু দেখার পরে তাকে আশ্রিত করা যাবে কি যাবে না সিদ্ধান্ত নিতে হবে। নিশিতা মাতাজি মন্দিরে বেড়াতে আসছে তার হবু বরের সাথে, আসার সাথে সাথে কোন এক প্রভুর কাছে নিয়ে গেছে, নাম বলবো না, সঙ্গে সঙ্গে তাকে আশ্রিত করে দিচ্ছে যে কিছু মাস্টার মানুষ, হয়তো ডোনেশন পাওয়া যাবে, আমার একটা ডোনার বাড়লো না, ভুল। সে এখন ক্লাসে ঢুকলো, তার বাড়িতে চিত্রপট নেই, তার বাড়িতে আসন নেই, সে জানে না কিভাবে মঙ্গল আরতি করতে হয়, তাকে আশ্রিত করে দিয়েছে। কি হবে, এর কি অবস্থা হবে? ওই স্বামীর পাল্লায় পড়ে দুইজনে চাকরি করে হয়তো দীক্ষা হয়ে যাবে, কিন্তু আসল কাজ হবে না। আশ্রিত হয়ে গেছে। নিশিতা মাতাজি, তুমি কি আজকে মঙ্গল আরতি করেছো 4:30টায়? হরে কৃষ্ণ। নিশিতা মাতাজি তেরো খাদা, এখন ক্লাস শেষ হয়ে গেছে 7টায়, এখন 19, আমি তো আবার ক্লাস দিচ্ছি, এখন ক্লাসে ঢুকলো। তা আশ্রিত ভক্ত, আমি ছাড় দেবো কিভাবে? হরে কৃষ্ণ প্রভু, আমার বাড়িতে যে অনুষ্ঠান না, আজকে অনুষ্ঠান ঠিক আছে, তুমি কি আদৌ মঙ্গল আরতি 4টায় করো, কোনোদিন করো? তাই বলো, আজকের কথা বাদ। করিনি, কিন্তু 5টা 5:30 কোনো কোনো দিন করেছি, সব দিন হয় না। সব দিন হয় না, তুমি আশ্রিত হয়ে গেছো এখন। এখন তুমি কিন্তু গুরুমতের চরণে আশ্রয় গ্রহণ করেছো, তুমি এই অবস্থায় মারা গেলে গুরুদেব তোমাকে উদ্ধার করে নেবে, কিন্তু তুমি তো, তোমাকে তো 25 দিন কমপক্ষে মঙ্গল আরতি করতে হবে, এবং সংসার দাবানল গাইতে পারো তো? ওইটা যে ফোনের থেকে চালাই, মানে কিছুটা শিখছি আর কি। দেখছেন অবস্থা? এটা 4 বছর গাওয়ার পরে কিন্তু আশ্রিত করে মানুষ, আচ্ছা 4 বছর গাওয়ার পরে। জি। তুমি যে কাজটা করেছো, যে করেছো, তোমার দোষ নেই, তুমি যে আশ্রিত হয়েছো না, তোমার হচ্ছে অকাল পক্ষ হয়ে গেছো, তুমি তুমি কিচ্ছু জানো না, তোমাকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে। তুমি স্কুলে আজকে প্রথমে গেলে, আজকে তোমাকে এমএ সার্টিফিকেট দেওয়া হয়েছে, এমএ পাশের। এবার বোঝো তোমাকে বাকি গ্যাপটা কিভাবে পূরণ করতে হবে। তুমি শিক্ষিত মেয়ে, তোমাকে বুঝিয়ে দিলাম। কিন্তু আমি মঙ্গলবারে আসতেছি 13 খাদায়, মঙ্গলবারে ভোরবেলায় আসবো। সুযোগ পেলে দেখা করো আমার সাথে, ডক্টর বাবুলদের বাড়ি, বাবুল ডাক্তার আছে না, জি আচ্ছা প্রভু, ওদের বাড়িতে আমার সঙ্গে একটুখানি দেখা করবো। আমরা সময় পাবো না কিন্তু কোথাও যাওয়া হবে। আমার বিয়ের অনুষ্ঠান এই কয়েকদিন একটু সমস্যা না না, তুমি সবসময় চিন্তা নেবে যে তোমাকে অনেক কিছু শর্ত পূরণ না করে আমি তোমার বাড়িতে কিন্তু আসন সাজানো দেখিনি, বা আসনের চিত্রপট সাজানো দেখিনি ভালো করে, যেভাবে আমাদের সাজানোর কথা বললাম একটু আগে। আশ্রিত হয়ে গেছে মানে তুমি কিন্তু দীক্ষার অর্ধেক হয়ে গেছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের আছে এই যে আমি খাইলে একসাথে খাই, এই সামনে একটা আমরা কি আর তুমিই বলেছিলে যে এই মঙ্গল আরতি সম্পর্কে না তো একটু ওপেন এন্ড থেকে ফিনিশিং, আমি কিন্তু সেই তোমার কথা মাথায় রেখে, আরো 2000 মাথায় রেখে সেই পুরীতে পরিক্রমায় যাচ্ছি আমরা, আর পথে যেতে যেতে বাসে বসে আমি এইগুলো আলোচনা করছি, যাতে ভক্তদের আধ্যাত্মিক পারমাত্মিক কল্যাণ হয়। তুমি আজকের ক্লাসটা নিউটন প্রভুর কাছ থেকে রেকর্ডিং নিয়ে নেবে, নিয়ে পুরোটাই আবার শুনবে, তাহলে তোমার এই গ্যাপ গুলো পূরণ করতে পারবে না। ঠিক আছে?
আমি কড়া করে কথা বলি 30 সেকেন্ডের জন্য, কিন্তু এরা কিন্তু সহ্য করা শিখতে হবে। হ্যাঁ, এটা সহ্য করা শিখতে হবে। সবাইকে বলছি, ছোট হোক বড় হোক সিনিয়র হোক জুনিয়র হোক, আমি কিন্তু অসঙ্গতি পেলে আমার সেন্টিমেন্ট খারাপ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এরা মনে করবে যে আমার প্রত্যেকটা কথা তোমার কল্যাণের জন্য, তোমাদের কল্যাণের জন্য, আমার কোনো কল্যাণের জন্য নয়। হয়তো আমার ক্ষতি হচ্ছে, কড়া কথা বললাম না, আমার খারাপ হলো। কালকে তো ওই দিক মতে বিয়ের অনুষ্ঠানে আয়োজন করতেছে, সবারই আপনি নিমন্ত্রণ করে দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের নিশ্চিত মাতাজি বিয়ের ডেট কবে পড়েছে মাতাজি? কালকে সোমবার। কালকে বিয়ে না? তো বৈদিক ভাবেই তো হচ্ছে নাকি? বৈদিক ভাবেই তো হচ্ছে? বাড়িতে হচ্ছে? হ্যাঁ বাড়িতেই হচ্ছে। দেখি আমি আর তোমার মাতাজি যেতে পারি কিনা সন্ধ্যের সময়। আমরা যদি পরের দিন যেতে হবে, আমরা একবেলা আগে এসে থাকলাম। আজকে আসেন। আমরা অন্তত চেষ্টা করবো। আচ্ছা, আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি, আমি নিশিতার হয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ও একটা নতুন মেয়ে আমাদের ভক্তি জীবনে, আর 13 খাতাতে প্রথম ইসকনের একজন ভক্ত হতে যাচ্ছে। ইসকন ভক্ত ছেলেকে বিবাহ করার সুবাদে, তাই আপনারা সকলে আমন্ত্রিত। যদি সম্ভব হয় 13 কথা যারা দেখেনি, দেখতে যেতে চান, ওখানে আপনাদের থাকার কোনো অসুবিধা হবে না। প্রত্যেকটা বাড়ি রাজপ্রাসাদ এবং প্রত্যেকটা বাড়িতে আমার থাকার ব্যবস্থা আছে। যদি কেউ সত্যিকারে যেতে চান, নিশিতাকে আশীর্বাদ করার জন্য, তার বিয়েতে অংশগ্রহণ করার জন্য, তাহলে আগের দিন সোমবারে যদি যেতে চান যাবেন। আমিও সন্ধ্যার আগে পৌঁছে যাব আশা করি। আমাদের সাধন প্রভু আছে, অঞ্জনা মাতাজি আছে, চম্পা মাতাজি আছে, আমাদের পুষ্প মাতাজি আছে। এদেরকে তুমি ডেকে নেবে, তোমার ক্লাসমেট এরা। হ্যাঁ, স্পেশাল নিমন্ত্রণ করে নিও। আর আমি সবাইকে তারপরে নিমন্ত্রণ করে দিচ্ছি। আশেপাশে থাকলে যদি যাওয়ার সুযোগ থাকে যাবেন। আমার নতুন এই মেয়েটাকে অনেক লড়াই করে সেটা চাকরি পেয়ে আজ নতুন এক সুন্দর জীবনে প্রবেশ করতে চলেছে। আমরা তাকে সাপোর্ট দেব গুরু ভাই বোন হিসাবে। সবাই আপনারা আমন্ত্রিত, চেষ্টা করবেন আন্তরিকভাবে যাওয়ার জন্য। একজন দুইজন গেলেও বুঝবো যে আমার নেমন্তন্ন বা নিশিতার নেমন্তন্ন আপনারা অ্যাকসেপ্ট করেছেন। 60 জন যেতে না পারলে অন্তত 2 জন 3 জন গেলেও বোঝা যাবে। সুকুমার প্রভু অবসরপ্রাপ্ত নৌ অফিসার, গোল্লামারিতে খুলনাতে আছে, যেতে পারেন, অসুবিধা হয় না। জেলখানাঘাট পার হলেই মহেন্দ্র, তারপর হচ্ছে অটো, বাস, তারপর হচ্ছে লেগুনাথ, বিভিন্ন ভাবে যাওয়া যায়, বিভিন্ন ভাবে। বাজারে পরে ওদের বাড়ি, যেখানে নামিয়ে দেবে হাঁটতে হাঁটতে চলে যাবে 2-4 মিনিটের মধ্যে। আর যদি যেতে চান আমার সঙ্গে যোগাযোগ রাখলে হবে। হরে কৃষ্ণ। সুনীল দাদা যদি সুযোগ থাকে আসেন কালকে, কালি একসাথে দুটো প্রোগ্রাম সেরে আসবো। রাতে নিশিতার বিয়ে অনুষ্ঠান আদি, পরের দিন হচ্ছে ওই প্রোগ্রামটা যেখানে আমরা যাচ্ছি, ছোটখাটো একটা প্রোগ্রাম, কাশ্মীর বিরিয়ানি রান্না হবে আর ওখানে পাঠ কীর্তন হবে। দুটো প্রোগ্রাম সেরে আমরা আবার বিকেলে ফিরে আসতে পারবো। এক টিকিটে 2 ছবি, মনে আছে? হরে কৃষ্ণ। তো এই যে আমি আরতিটা ডিস্টার্ব হয়ে গেল আজকে, এই যে ভগবানের সর্বাঙ্গে 7 বার দিয়ে এইবার পঞ্চতত্ত্ব বা আগে আনবেন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর কাছে নিচতলায়, নিয়ে এসে যদি হাতের সময় থাকে 3, 2, 4, 2, 3, 7, যদি সুযোগ না থাকে এখানে 3 বার করে দেখানো যায়। 3 বার করে নৃসিংহদেবকে 3 বার, পঞ্চতত্ত্বকে 3 বার, তুলসী মহারানীকে 3 বার, ষোড় গোস্বামীকে এরকম দেখাতে দেখাতে গুরুদেবের কাছে এনে পিছন্ম 3 বার দিয়ে ওটা রেখে দিলেন, বা যারা আছে গুরুদেবকে একটু দিলেন। গুরুদেবকে দেবেন কিন্তু ওই আঁচটা, প্রভুপাদকে দেবেন আগে, গুরুদেবকে দেবেন পরে। দেওয়ার পরে এবার রেখে দিলেন, হাত আসমান জল দিয়ে আমার হাত দিলেন। এবার জলশঙ্খ নিলেন, জলশঙ্খ একটু অগ্রু দেবেন সুগন্ধি করার জন্য, দিয়ে গুরুদেবের ভগবানের আসমান পাত্র থেকে জল নিয়ে ওর মধ্যে একটু দেবেন, দিয়ে সরাসরি ভগবানের একইভাবে নিয়ে যাবেন এটা গুরুদেবের কাছে। এবার একইভাবে নিয়ে ভগবানের মস্তকে, রাধা মাধবের মস্তকে 3 বার দিয়ে জল করে একটু জল বিসর্জন পাত্রে বিসর্জন দেবেন, দিয়ে ভগবানের সর্বাঙ্গে 7 বার দিয়ে ওই ওই শঙ্কর জল একটু আসমান পত্রে ওই বিসর্জন পত্রে বিসর্জন দেবেন, শেষ করে দেবেন না। দিয়ে এবার এক কাজ করতে পারেন, জগন্নাথ বলে সুভদ্রা মুখমণ্ডলে 3 বার, জগন্নাথের মুখমণ্ডলে 3 বার, পঞ্চতত্ত্বের মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার ছোট করে দিয়ে জল বিসর্জন দিবেন।
দিয়ে এবার অন্যদেরকে দেখিয়ে পিছনে 3 বার দেখে রেখে দেবেন। বিসর্জন জলটা সবার কপালে গুরু মহারাজ, প্রভুপাদ এবং যারা ভক্ত থাকবে ছিটিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে রুমাল। রুমালটা ঠিক একইভাবে আসমান তত্ত্ব থেকে জল নিয়ে শুদ্ধ করে গুরু মহারাজের মাধ্যমে ধীরে ধীরে নিয়ে যেয়ে ঠিক এভাবে আট নিয়ে সর্বাঙ্গে 7 বার বড় করে আপনি হাতের আট এভাবে দিতে পারেন, কিংবা এরকম করে ওঠাতে পারেন, বা এরকম দেখাতে দেখাতে যেতে পারেন। 7 বার দেখানোর পরে জগন্নাথের মুখমণ্ডলের 3 বার, নৃসিংহদেব 3 বার, পঞ্চতত্ত্ব 3 বার, তুলসী মহারাজ এসেও দেখে আবার সর্বসাধারণের জন্য 3 বার, পিছনে 3 বার দেখে আসমান পত্রকে জল নিরাতর ধোবার দরকার নেই। আসমান পত্র থেকে জল নিয়ে এই রুমালটা শুদ্ধ করে রেখে দেবেন উপরে। এটা বারবার ধোয়া লাগে না, কিন্তু বাকি জিনিসগুলো আমরা আরেকবার ধরে নিয়ে আসবো হবে সিঙ্গার। এবার আপনি পুষ্প একটু সুগন্ধ দিতে পারেন, সাদা পুষ্প যদি হয়, ফ্রিজে রাখা পুষ্প যদি সুগন্ধ স্প্রে। এক্ষেত্রে আপনার সেন্ট ব্যবহার করতে পারেন, স্প্রে ব্যবহার করতে পারেন ফুলের উপরে। সেন্ট থাকলে ভালো হয়, অর্চন করার পরে ভগবানের সিটি বটে সেন্ট মেরে দিলে যাতে আসলে একটা সুগন্ধ, আপনার একটা সুন্দর সুঘ্রাণ আপনার মনকে আগে মোহিত করে রাখা যেতে পারে। পুষ্প হচ্ছে এভাবে গুরুদেবের মাধ্যমে নিয়ে গিয়ে ভগবানের মুখমণ্ডলে ঠিক রেখে এবার উঁচু করে সর্বাঙ্গে 7 বার দিয়ে ভগবানের চরণে, রাধারানীর চরণে, গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে দিলেন। দিয়ে এবার জগন্নাথকে দেখানো পরে 7 বার ছোট করে দেখে আপনি স্পেসিফিক দিতে পারেন। জগন্নাথ বলে সোজাকে দিয়ে আবার যখন নৃসিংহদেবকে দিতে পারেন, তাকে 7 বার দেখে তাকে দিতে পারেন, পঞ্চতত্ত্ব দেখে তাকে দিতে পারেন। এইবার তুলসী মহারানী 16 গোস্বামী গুরু পরম্পরা দেখানো, ওরা কিন্তু আরতি না, ওরা হচ্ছে পুষ্প ঘ্রাণ নিচ্ছে। এই জন্য ওদের চরণে যখন ফুল দেবেন তখন চরণে দেবেন না, কিন্তু প্রসাদী ফুল একটু দূরে দূরে রাখবেন। আপনি তার নাকে ধরেছেন বা তাকে দিচ্ছেন একটা প্রসাদী ফুল, এই হিসেবে মনে করি মানুষে একটু দূরে রাখবেন চরণ থেকে, বুঝা গেল? কারণ আমি গুরু মহারাজের প্রসাদী ফুল আমার চরণে দিতে পারি, ভগবানের প্রসাদী ফুল আমার চরণে দিতে পারি না। দেখানোর পরে পিছনে মন্দিরের দিকে 3 বার দেখে পিছনে 3 বার দেখে রেখে দিলেন, আবার আসন নিয়ে দিলেন। এবার চামর নিলেন, এবার চামর পাকা দেখাবেন কতটুকু, চামর দেখাবেন কতটুকু। চামরে কোনো 7 বার 3 বার নেই, কিন্তু আপনার হাতের সময় কেমন আছে একবার ঘড়ির দিকে তাকাবেন, অধিক সময় নিয়ে ফেললাম কিনা। আমি 5টার মধ্যে শেষ করার চেষ্টা করবো, যাতে 5টায় ক্লাসে জবে বসতে পারি। তাহলে 5টা থেকে 6টার মধ্যে 1 ঘন্টা জব করলে আমার 12 থেকে 14 বেলা জব করা হয়ে যাবে। তাহলে কত সুন্দর আগাই গেল, একাগ্র ভাবে সকালে জবটা হয়ে গেল। কথা বলতে বলতে জব হলো না, কাজ করতে করতে জব হলো না, রান্না করতে করতে জব হলো না, টিভি দেখতে দেখতে জব হলো না, মোবাইল দেখতে দেখতে জব হলো না, 8 ক্লাসটা জব হয়ে গেলে সকালটা। এগুলো আমাদের সাধনা, সাধনাটুকু ঠিক রাখতে হবে। বাকি ঠিক না থাকলে সমস্যা নেই, উঠান করাবেন ওটা 8 ঘন্টা পরে হলে কোনো সমস্যা নেই, কিন্তু সাধনাটা একটু সুন্দর হয়। তাহলে আপনার এখানে দেখবেন একটা আলাদা শক্তি পাবেন, মনে করবেন যে সন্তোষ কাজ করবে হৃদয়ের মাঝে, সন্তোষ। এই সময় একটা টাইমলি একটা চামচ দেখালেন আগে ভগবানকে, তারপর পরম্পরা দেখালেন, দেখানোর পরে পিছনে ক্যামেরা দেখায় রেখে দিয়ে আবার হাতটা দিয়ে চামচটা একটু জলে ছিটে দিয়ে রেখে দিলেন। এবার এখন পাখা দেখানোর সময় এসে গেছে, পাখাটা হাতে নিয়ে আসমান জলে দিয়ে শুদ্ধ করলেন, দিয়ে পাখাটা সুন্দর আট করে দেখালেন, এভাবে আট করে দেখালেন, আবার এভাবে দেখানো। আপনারা জানেন সবাই, তারপর নতুন বক্তব্যের জন্য বলছি পাখাটা সময় টাইম মতো দেখানোর পরে পরম্পরা পন্থা হিসেবে অবরোহ পন্থা কিন্তু আমরা করি সেবা, আরোহ পন্থা আর অবরোহ পন্থা করানোর পরে এবার পিছনে 3 বার দেখানোর পরে ওটা আসমান জলে শুদ্ধ করে জায়গায় রেখে দিলেন। দিয়ে আরতি শেষ করার সাথে সাথে আপনাকে সংখ্যা পুঁতি দেবে। অনেকে দেখেছি নৃসিংহদেবের আরতি করার পরে সংখ্যা পুঁত দেয়, আবার সংখ্যা পুঁ দিয়ে ভগবানের পদ্মা দিতে যায় না, খানিক্ষণ পর পদ্মা দেয়। এগুলো না, হাতগুলো শিখে রাখবেন। তাহলে আরতি করা শেষ, হাত আসমান জল দিয়ে ছোঁয়া শেষ, শঙ্কর ফু দিলেন, দিয়ে এবার হাত করে ক্ষমা প্রার্থনা করবেন। আরতি দিয়ে যে শিবাপতি ভুলে গেছে, মন্ত্রহীনাম ক্রিয়াহীনাম ভক্তিহীনাম জনার্দনম যৎ পূজিতম ময়দম পরিপূর্ণ ততস্তম। প্রার্থনা করে আপনি প্রণাম এবং ধ্বনি সেরেও নিতে পারেন। সবার একসঙ্গে আপনি নৃসিংহদেব আরতিটা করেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা কিছু সময় একসঙ্গে করি। তো এবার নৃসিংহদেব আরতিটা
ছড়ালেন, স্কুলের কপট দিয়েছিল, আসন পত্র থেকে জল নিয়ে শুদ্ধ করলেন, করে এবার নৃসিংহদেবের দিকে করতে পারেন, রাধা মাধবকে করে আসতে পারেন। যেহেতু নৃসিংহদেবের চিত্রপট আপনার বেদিতে আছে, আগে নৃসিংহ ঠিক একইভাবে গুরুর কাছে দিয়ে, গুরু পরম্পরার কাছে দিয়ে, আচার্যের কাছে দিয়ে, তুলসী মহারানীর কাছে দিয়ে সরাসরি নিয়ে যাবেন। এবার নৃসিংহদেবের চরণে 4 বার, নাভিতে 2 বার, মস্তকে 3 বার, সর্বাঙ্গে 7 বার দেবেন। আর ওই নৃসিংহের স্তুতি গাইবেন, নমস্তে নরসিংহায় প্রহ্লাদ প্রহ্লাদ দায়িনী হিরণ্যকশি পূর্বক্ষঃ শিলাটঙ্ক নাকালায়ে ইতো নৃসিংহ পরত নৃসিংহ গাইলেন। এবার 7 বার হয়ে যাওয়ার পরে রাধা মাধবের দিকে দেখালেন, মুখের পরে গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখালেন, পঞ্চতত্ত্ব নৃসিংহদেব জগন্নাথ বলেন, সুভদ্রা দেখানোর পরে 3 বার দেখে, পিছনে 3 বার দিয়ে গুরু মহারাজকে প্রভাতকে দেখালেন, নিজে নিলেন, রেখে দিলেন, ব্যাস। এবার হাত দিয়ে শুধু যদি এখানে থামতে চান তাতে সমস্যা নেই, কিন্তু গরমের তাপ দিলেন, একটু বাতাস দিতেই পারেন। 1 মিনিট করে, 1 মিনিট করে চামর, 1 মিনিট পাখা দেখানোর পরে হাত দিয়ে একই রকম কিন্তু নিয়ম দিয়ে এবার আপনি যেখানে আরতি করেছেন ওখানে একটু জলে ছিটা দেবেন, নিচে দিয়ে মুছে ফেলবেন। দিয়ে এইবার আপনি নিতাই গৌর হরি বল যখন আরতি শেষ করে, আর ওই সময় ঘন্টা বাজাবেন, আর পদ্মাটা একই সাথে 3 কাজ হবে, ঘন্টা বাজানো, পদ্মাটা টান দেওয়া, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, পদ্মা দেওয়া শেষ, নিতাই গৌর হরি বল দেওয়া শেষ। এই সময় পদ্মা খুলে রাখেন নাকি মাধবী মাতাজি, রাধা মাতাজি, এই সময় কিছু তুলসী মহারানী আরতি গুছাতে গুছাতে পদ্মা খোলা থাকে, যখন আরতি করবে তখন পদ্মাটা টেনে দেয় না। না, আমি খোলা রাখছি। কিন্তু আর তো খোলা রাখা যাবে না, এবং লাইটটা অফ করে দিতে হবে। হ্যাঁ, লাইট অফ করে মানে পর্দা টেনে পদ্মাটা ওই, হ্যাঁ পদ্মাটা ওই সময় নিতাই গৌর হরি বল দেওয়ার সময় টেনে দিতে হবে। দিয়ে এইবার বাইরের পদ্মা দেওয়ার দরকার হচ্ছে না, তো এই যে সামনে যেখানে বসে দাঁড়িয়ে আরতি করলেন ওখানে বৃন্দা দেবীকে মাঝখানে নিয়ে আসলেন, এবার ওই থালা ঘোষণা আছে নিয়ে আসলেন, এসে প্রণাম মন্ত্র বললেন 3 বার বলার পরে পূর্ব দিকে সকালে আর রাত্রি উত্তর দিকে মুখ করে করলে আরতি ভালো হয়, তুলসী আরতি, সমস্যা নাই। করে তুলসী কৃষ্ণ প্রিয়সী নামনময় গাইবেন। আর এরা যেহেতু দ্রুত 3টি আইটেম আরতি, তো 1 বার করে গাইবেন, এমনভাবে গাইবেন যাতে আরতি শেষ হবে তার 30 সেকেন্ড আগে, আরতি কীর্তন শেষ হওয়ার 30 সেকেন্ড আগে যেন আপনার আরতি শেষ হয়ে যায়, 30 সেকেন্ড আগে হলেই হবে। এই 30 সেকেন্ড কি করবেন, আপনার আরতি করার দ্রব্য আদিগুলো সরাবেন, বৃন্দা দেবীর পাশে আসন সরাবেন, যাতে পরিক্রমা করার জায়গাটা তৈরি করে ফেলবেন। তারপরে জানি কানি সব পাবনি দেবেন, দিয়ে 4 বার না 8 বার পরিক্রমা করবেন। কেন জানেন, নিজের জন্য 4 বার, গুরু মহারাজের জন্য 4 বার, 8 বার পরিক্রমা করবেন। অনেকে 4 বার করার নিয়ম যদি গুরু মহারাজ করতে পারে না বা নাই, তার জন্য আমরা তো কিছু করতে চাই, করবেন। করার পরে আবার 3 বার প্রণাম মন্ত্র বলবেন, বলে জল দান করবেন তুলসীতে। এবার কোথা থেকে জল নেবেন, তুলসী পত্র যেটা ওটা থেকে কৃষ্ণ ভক্ত প্রদায়ী নামে এই মন্ত্র বলে জলদান করার শেষে বৃন্দা দেবী আবার সরে রেখে বসিয়ে পড়বেন, সঙ্গে সঙ্গে বসে শিক্ষাষ্টকম গাইবেন, যে চন্দ্রিকা বিতারণ বিদ্যা বোধরে জীবনম গাইবেন। তারপরে শেষ করে আপনি 10 মিনিট নাম অপরাধ গাইবেন, জয় দশমিক নাম অপরাধ বঞ্চনকারী শুদ্ধ ভক্তবৃন্দ কি নাম অপরাধে তুমি দেবেন না, কিন্তু জয় দশমিক নাম অপরাধ কি এটা না, তাহলে অপরাধটা তুমি দেবেন। অনেকে বলে দেখেছি আমি জয় দশমিক নাম অপরাধ কি জয়, তাহলে নাম অপরাধে জয় দিচ্ছি কিন্তু আমরা বলবেন
জয় দেবেন। মাথায় রাখবেন একটু সময়। দশটা করবেন, বলার পরে এই দশমীর নাম অপরাধ যেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার বিশ্বের অনন্ত কোটি প্রশ্নবিন্দু আছে, 5 চরণ অপরাধ হয়ে গেছে। তাই আপনারা বলবেন যে জানা মতে বা অজানা মতে যদি কোনো বৈষ্ণব চরণে অপরাধ হয়ে যায় তাহলে ক্ষমা বাঞ্ছনীয় বাঞ্ছা কল্পতরুবশ্য কৃপা তাহলে কি আপনার কালি সময় লাগবে দেরি করে ঢোকার জন্য? ঠিক সময় হবে তো? 16 মালা জব হয়ে, আমার কিন্তু 16 মালা জব হয়ে যায়, কারণ আমি আরতির আগে 2-4 মালা করার চেষ্টা করি 4:30 আর আমি আর একটু ক্লাস ওই সময় আমি কি করি, মঙ্গল আরতি যেই সময় সে আমি গায়ত্রী করে নিয়ে আমি নিঃসন্দেহে আরতি না গিয়ে তুলসী আরতি না গিয়ে আমি জব শুরু করি জলদান করে দিয়ে আমি 5টার সময় হাঁটতে বেরোয় যাই। ঠিক 5:30 এসে আপনাদের ক্লাসে জয়েন করি। তাতে করে আমার প্রায় 14 মালা 16 মালা 12 মালা জব যদি হয়ে যায় তাহলে মনটা হালকা থাকে যে বাকি জব আমি যে কোনো মতো করে নিতে পারবো। আশা করি আমি অতি সাধারণভাবে কিভাবে মঙ্গল আরতি ওপেনিং আর ফিনিশিং করতে হয়, আর শুধু তাই নয় খুঁটিনাটি নানা দিক তুলে ধরেছি যা নতুন ভক্তদের জন্য উপকার হবে। আজকে আমরা এখন ট্রেন 10 মিনিট বা 1 ঘন্টা লেট আছে, পুরী ট্রেনের আপনাদের ঘোষণা করেছেন, শুনতে পেরেছেন। হাওড়া এসে আমরা হালকা পাতলা প্রসাদ পেয়ে নিয়েছি। দেখবেন 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়বে। আমাদের সমস্ত টিকিট কাটা আছে, আলিপুর আমাদের কৃপা করেছেন। এখন আমরা ঠিক 8টার সময় ট্রেনে উঠবো, উঠে আমরা ভোরবেলা পুরী ধামে গিয়ে নামবো। নেমে কোথায় কি করতে হবে তার আগে ফোনে আমার বাসা কোথায় উঠবো দেখে শুনে নেব। আমরা বারোশিব আশ্রমে উঠতে পারি কাছাকাছি, স্বর্গদুয়ার আর ইস্কন মন্দিরে উঠলে একটু পয়সা বেশি। তারপর সামনেই যাচ্ছে হরিদাস ঠাকুরের সমাধি মন্দির এবং তার বাম পাশে আছে স্বর্গদুয়ার। আমরা ইস্কন মন্দির, গৌরী মঠ অথবা ভারত শিব আশ্রমে বাসা নেবো। আমি এটা ঠিক করার দায়িত্ব আমার, যেহেতু আমি আপনাদের সেবক। এখানে আপনাদের মোর দেন 1,500 টাকা 2,000 টাকা আপনার বর্ডার, আর 300 টাকা করে আছে কলকাতা, আর ওখান থেকে আরো 500 টাকা, যেহেতু আমরা রিজার্ভেশন টিকিট পাইছি কিন্তু 1,000 টাকা করে টিকিট, 2,500 3,000 ওই 8 থেকে 10,000 টাকা হলে ইন্ডিয়ান টাকা হলে আমরা ট্যুর কমপ্লিট করতে পারবো। 10,000 টাকা জমা দেবেন। হরে কৃষ্ণ। তো এই গেল ট্যুরে। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। জয় জগন্নাথ পুরী ধাম কি জয়, জগন্নাথ পুরী ধামের শুভযাত্রা কি জয়, জগন্নাথ এক্সপ্রেস কি জয়। পুরী এক্সপ্রেস পাইনি, আমরা জগন্নাথ এক্সপ্রেস পেয়ে গেছি। ধীরে ধীরে আমাদের ট্রেন চলতে শুরু করেছে। এখন আর 2 মিনিট সময় শুনলেন মঙ্গল আরতি সম্পর্কে, বিশেষ করে অপরূপা, শতাব্দী, তাপসী সহ যারা আছে নতুন, অনামিকা, তারপরে সুবর্ণা মাতাজি যদি শুনে থাকেন আজকে, দুর্গা মাতাজি, আর আনারতি মাতাজি সহ যারা আছেন, যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোথাও বুঝতে অসুবিধা থাকে আমাকে বলুন। সুনীল দাদারও আজকে দরকার ছিল, আমাদের গৌরী মাতাজি আছে কিনা জানি না, যেহেতু আপনারা মঙ্গল আরতি করার চেষ্টা করছেন, আপনাদেরকে স্পেসিফিক শেখানো হয়েছে কিনা আমি জানি না। আজকে সার্বজনীন ভাবে শেখালাম। যদি এরপরও যদি কারো কোনো জায়গায় গ্যাপ ল্যাক্স থাকে বোঝার, বলুন, আমি আজকে কমপ্লিট করে দিই। কিন্তু আপনার মঙ্গল আরতি প্র্যাকটিস শুরু করুন। হরে কৃষ্ণ। নতুনদের বলেছি, আপনারা তো সব সুন্দর করে করেন আমি জানি। আমি একটা জিনিস একটু জানতে চাইছি, মাতাজিরা কি কখনো বসে বসে করতে পারে? কোনো অসুবিধা হলে কিরকম? শোনেন, ভগবান হচ্ছে করুণাময়, ভাবাগ্রী জনার্দন। যদি আপনার মাজার কোনো সমস্যা থাকে, শারীরিক কোনো সমস্যা থেকে দাঁড়াতে পারছেন না, সেক্ষেত্রে যদি চেয়ারে বসে আরতি করেন, টুলি বসে আরতি করেন, ভগবান এটা পূজা করবেন। আপনার শারীরিক কন্ডিশন যদি না যায়, আপনি কি করবেন? ভাবাগ্রী জনার্দন তো করুণার মহাবতার,
আপনার কোন ভাবে ভাবিত আপনি করছেন, কতটা সত্যতা মেনটেন করে করছেন, কতটা প্রতিহত করছেন, নিষ্ঠার সাথে করছেন, তখন এই ভাবটুকু গ্রহণ করেন। ভক্তির 9টা স্তর আছে না, স্তরগুলো আপনার আসলে ইসকনের ভক্তরা অন্য একটা বান্ধবী জিজ্ঞেস করছে, তো আপনার মতো ওই কথা আমি বললাম যে ভক্তিটাই বলছিলেন। আজকে ক্লাসে রেকর্ড হ্যাঁ মামা করছে, রেকর্ড করছে, দিয়ে দেবো অনেক ক্লাসে। জগন্নাথ পরিধান পরিক্রমা প্রথম দিন ব্র্যাকেট একদম লিখবা, তাহলে যারা সিরিয়ালি দেখতে তারা বুঝতে পারবে। আর আজকে রেকর্ডটা এত গুরুত্বপূর্ণ, এখানে প্র্যাকটিক্যাল একটা ক্লাস হলো, আমরা সুযোগ পেলে অনেক বছর ভোগ লাগানো ক্লাসটা করে নেবো বা অর্চন করা ক্লাসটাও করে নেবো। যদি আপনাদের আগ্রহ থাকে আমাকে কমেন্ট করবেন যে অর্চন করা, এর পরের স্টেপ কিন্তু অর্চন করার ক্লাস। হ্যাঁ 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 আর ধারাবাহিকভাবে সকাল থেকে ভোর 7:30 থেকে রাত 8টা পর্যন্ত যে শিবা পূজা আমরা ধারাবাহিকভাবে শিখে যাবো। নতুন আছে অনেকে, ঠিক আছে? ঠিক আছে। আমি নতুন ভক্তদের কমেন্ট চাইছি। ফিঙ্গারের আগে কি মানে ভগবানের চরণে ফুল দেওয়া যাবে? বুঝিনি। ও যে বললেন যে সে মানে আরতি করার পরে ও যে ফুল অর্পণ করা যখন বললেন, ওইখানে ওটা কি ফিঙ্গারের আগে কি অর্পণ করা যাবে? কেন না? ওরা আবার কি করতে হবে? সিঙ্গারের সময় আবার সব উঠে ফেলতে হবে। আমি বলবো ধারাবাহিকভাবে এই যে ফুল দিয়ে আরতি করলাম, তখন চরণে ফুল দিয়ে সুস্বাগতম জানালাম,